বেশ, তাহলে তো আজকে আমরা এআই স্টার্ট করব। বলো তোমাদের এক্সাইটমেন্টটা কেমন শুনি। এআই নিয়ে তোমরা কতটা কি ভেবেছো, কতটা কি ঘেটেছো, দেখেছো, একটু শুনি দেখি এক্সাইটমেন্ট লেভেলটা কেমন। কি এক্সাইটেড তো নাকি বকশি? এবার অ্যাপ্লিকেশন যখন বলবো তখন তো পুরো পাগল হয়ে যাবে। এখনো যদি এক্সাইটমেন্ট না থাকে তাহলে অ্যাপ্লিকেশন যখন বলবো পুরো পাগলের মতো লাভ হবে। চলো এআই এর অ্যাপ্লিকেশনটা বলি। যেমন তুমি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করছো কিসের জন্য? শেখার জন্য, প্লাস সার্টিফিকেটের জন্য, তারপর একটা ভালো জবের জন্য। যেমন ধরো তুমি এখন অনলাইন ক্লাস করছো, তুমি কম্পিউটারের সামনে বসে আছো কি না? তখনই মনে করো একটা রোবট, সেও কম্পিউটারের সামনে বসে আছে, সেও শিখছে, সেও পড়াশোনা করছে, সেও একটা সার্টিফিকেট পাবে, ঠিক আছে? এর যে ইন্টেলিজেন্সটা, রোবটও গ্র্যাজুয়েট হয়েছে, তুমি গ্র্যাজুয়েট হলে এরকম টুপি পড়ো, রোবটও গ্র্যাজুয়েট হয়েছে। তো রোবটের যে ইন্টেলিজেন্সটা, রোবট কথাটা একটা জাস্ট ওয়ার্ড, এর অনেক রকম মিনিং হয়, যাই হোক সেই কথাগুলো পরে আসবো আমরা। তো এর যে ইন্টেলিজেন্সটা তাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটু আমি অ্যাপ্লিকেশন বলি, অ্যাপ্লিকেশন বললে বুঝতে পারবে। আচ্ছা তোমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বিশেষত ফেসবুক, ইনস্টাগ্রাম, কি অ্যাক্টিভ তো নাকি? বলো অ্যাক্টিভ তো? বেশ, তো ইনস্টাগ্রামে যখন ফটো আপলোড করো, ইনস্টাগ্রাম অটোমেটিক্যালি বন্ধুদের ট্যাগ করে তো নাকি? করে তো? বলো তুমি যখন ইনস্টাগ্রামে ফটো আপলোড করছো, ইনস্টাগ্রাম অটোমেটিক্যালি তোমার বন্ধুদের ট্যাগ করছে। কি করে করছে? ইনস্টাগ্রাম বুঝছে কি করে যে কার নাম কি? তুমি তোমার বন্ধুর নাম জানো, বাট ইনস্টাগ্রাম কি করে তোমার বন্ধুর নাম জেনে গেল? এটা কখনো মনে হয়েছে? কখনো মনে হয়নি যে ইনস্টাগ্রাম কিভাবে তোমার বন্ধুর নাম জেনে গেল? এবার তুমি আমাকে বলো যে ইনস্টাগ্রামে তুমি কিন্তু তোমার বন্ধুকে ট্যাগ আলাদা করে না করা সত্ত্বেও ইনস্টাগ্রাম অটোমেটিক্যালি তোমার বন্ধুকে ট্যাগ করে ফেলছে। ওকে, আবার ধরো সেলফ ড্রাইভিং কার। ধরো ফর এক্সাম্পল টেসলা কোম্পানি একটা কার লঞ্চ করছে, তো টেসলা যত কার লঞ্চ করে সবই মোটামুটি সেলফ ড্রাইভিং। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে মাহিন্দ্রা টেসলার টেকনোলজিকে কিনে নিয়ে নিজেদের গাড়িতে টেসলার অটো ড্রাইভিং সিস্টেম লঞ্চ করেছে। তুমি যদি দেখো এক্সইউভি 700, এক্সইউভি 500, এই যে এসইউভি টাইপের গাড়িগুলো আছে, এগুলো তো অলরেডি মাহিন্দ্রা সেলফ ড্রাইভিং দেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? ইভেন টাটাও কিছু সেলফ ড্রাইভিং কার্স আনবে মার্কেটে, অলরেডি জার্মান কোম্পানিগুলো এনেছে, ঠিক আছে? যাই হোক না কেন, তো সেলফ ড্রাইভিং কার কিভাবে অ্যাকচুয়ালি অপারেট করে, অটো পাইলট কিভাবে অপারেট করে? যখন তুমি দেখছো অটো পাইলট, তার মানে কি? তার মানে যখন রাস্তায় একটা ধরো স্পিড ব্রেকার আছে, মানে যেটাকে আমরা বলি বাম্পার বা বলা হয় স্পিড ব্রেকার, তো সে অলরেডি স্পিড ব্রেকারকে রেকগনাইজ করে দরকার মতো স্পিডটাকে কমিয়ে দিচ্ছে। তুমি খেয়াল করে দেখে থাকবে, যদি স্পিড ব্রেকার খুব উঁচু হয়, খুব হাইটের স্পিড ব্রেকার হয়, তাহলে গাড়ির নিচের সারফেসে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো সেখানে আমরা গাড়িটাকে একটু বেশি আস্তে করে দিই, একদম স্লোলি স্পিড ব্রেকারটাকে ক্রস করে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলো। সেখানে যদি লো হাইটের স্পিড ব্রেকার হয়, গাড়ি কি হয়? অতটাও আস্তে করা হয় না, আস্তে করা হয় ডেফিনেটলি, বাট অতটাও আস্তে করা হয় না, মোটামুটি বেরিয়ে যাওয়া হয়। তো সেলফ ড্রাইভিং কারকেও কিন্তু এগুলো শিখতে হয়। সেলফ ড্রাইভিং মানে হচ্ছে এই কম্পিউটার ইজ ড্রাইভিং ইনস্টেড অফ ইউ, তোমার জায়গায় কোনো একটা মেশিন ড্রাইভ করছে। তো মেশিনকেও তো শিখতে হবে যে কিভাবে ড্রাইভ করতে হয়, কিভাবে অ্যাকচুয়ালি চারিদিকটাকে দেখে মানে রেকগনাইজ করতে হয়। ধরো আমরা অনেক সময় খুব সিম্পলি একটা কথাটা বলি, ধরো আমি এইখান দিয়ে এই লেন দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, আমি লেফট সাইড দিয়ে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? আমার সামনে একটা গাড়ি আছে, আমি তাকে ওভারটেক করতে চাই। তো ওপাশ দিকেও তো গাড়ি আসছে, উল্টো দিক থেকেও তো গাড়ি আসছে, আমি বাঁ দিকে গাড়ি চালাচ্ছি, বাট উল্টো দিকেও তো গাড়ি আসছে। তো আমি যখন ওভারটেক করব, আমাকে তো জাজ করতে হবে যে আমি যদি ওকে ওভারটেক করতে করতে উল্টো দিকের গাড়িটা এসে যায়, তখন তো আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আমার সামনেও গাড়ি, বাঁ দিকেও গাড়ি, ডান দিকে রাস্তা নেই, আমি কোন দিকে যাবো? তো এই যে জাজমেন্টগুলো কিন্তু অটো পাইলট নিজে করছে। এই জাজমেন্টগুলো কিন্তু তুমি করে দিচ্ছ না অটো পাইলটের জায়গায়। যদি তুমি সেলফ ড্রাইভিং কার কখনো ইউজ করো, তখন দেখবে, বলো কেউ কিছু বলবে? বলো, ঠিক আছে? তো যদি কেউ কোনোদিন সেলফ ড্রাইভিং কার ইউজ করো বা দেখে থাকো ভিডিওতে, দেখে থাকবে যে সেলফ ড্রাইভিং কার এগুলো অটোমেটিক্যালি করে। ওখানে দেখা যায় যে ড্রাইভার বসে বসে ঘুমাচ্ছে, গাড়ি নিজের মতো চলছে, ঠিক আছে? বা ধরো গাড়ি চালাতে চালাতে সামনে কেউ একটা এসে গেল, গাড়ি সেখানে যে ইমার্জেন্সি ব্রেক মারবে, সেটাও কিন্তু সেলফ ড্রাইভিং কার অটোমেটিক্যালি করে। এবার তুমি যদি বলো যে সেটা সম্ভব নয়, যদি ধরো সম্ভব নয়, তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম সেটা সম্ভব নয়, যে সেলফ ড্রাইভিং কার হঠাৎ করে মাঝখানে কেউ এসে গেল, ব্রেক মারতে পারবে না, তাহলে সেলফ ড্রাইভিং কার চালানোর যে পারমিশন, সেটাও কিন্তু গভর্নমেন্ট কোনোদিনও দেবে না। কথাটা ভেবে দেখো।
সেলফ ড্রাইভিং কার যদি এই সিচুয়েশনগুলো ট্যাকেল করতে না পারে তাহলে সেলফ ড্রাইভিং কার চালানোর পারমিশনও গভর্নমেন্ট দেবে না। তো নিশ্চয়ই সেলফ ড্রাইভিং কারের মধ্যে এবিলিটিগুলো আছে যে মাঝখানে যদি কেউ এসে যায় গাড়ি থামাতে পারবে, ঠিক আছে, হঠাৎ করে কোনো একটা জরুরি সমস্যা হলে, এমার্জেন্সি হলে এমার্জেন্সি ব্রেক মারতে পারবে, এই কন্ডিশনসগুলো নিশ্চয়ই ওর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতো, মেশিন শিখছে, দ্য মেশিন ইজ দ্য লার্নার, এখানে লার্নারটা কিন্তু মেশিন নিজে, ঠিক আছে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এবং নর্মাল লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা। তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আসে, অনেক পার্ট আছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আসে তাকে বলা হয় মেশিন লার্নিং। কথাটা কি বললাম, তাকে বলা হয় মেশিন লার্নিং। তো আমরা শুরু করব মেশিন লার্নিং। তার আগে আরেকটু কিছু এক্সাম্পলস দিয়ে দিই, এরকম এক্সাম্পলস প্রচুর আছে। ফর এক্সাম্পল তুমি দেখে থাকবে, আমি জানি না তোমরা কতটা এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়্যার বা কতটা চেক করো তোমরা, মানে কোথায় কি হচ্ছে পৃথিবীতে কতটা চেক করো আমি জানি না, বাট যদি চেক করে থাকো তো এরকম নর্মাল দেখে থাকবে। এখন এমন মেশিন এসে গেছে, ধরো আমার হাত ভেঙে গেছে, ঠিক আছে, ধরো আমার হাতটা ভেঙে গেছে, হ্যাঁ, আমার কাছাকাছি কোনো ভালো ডক্টর এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, বাট আমার এক্স-রে করা হয়ে গেছে, কিন্তু আমি এক্স-রে রিপোর্টটা, মানে অনেক সময় হয় না যে হাতে লেগেছে বাট ভেঙেছে কি ভেঙেনি বুঝতে পারছি না, এক্স-রে করা হয়ে গেছে বাট এক্স-রে রিপোর্টটা আমি এখনো ডক্টরকে দেখাতে পারিনি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হচ্ছে, ধরো কালকে পাবো বা পরশু পাবো, ঠিক আছে। এরকম টেকনোলজি এসে গেছে, জাস্ট ওই এক্স-রে ইমেজটা তোমাকে, তো যদি এক্স-রে দেয়, এক্স-রে অনেকভাবে দেওয়া যায়, একটা হচ্ছে একটা ফিল্ম করে মানে ছাপিয়ে দিয়ে দিল, আর একটা হচ্ছে তার ইমেজটাকে ইন এ ডিস্ক বা ইন এ সফট ফাইল দিয়ে দিল, পিডিএফ করে দিয়ে দিল, এরকম ভাবেও দেয়, ঠিক আছে। তো এখন এরকম টেকনোলজি এসে গেছে, এরকম অ্যাপস এসে গেছে, যদি তুমি সেই এক্স-রে ইমেজটাকে ওই অ্যাপসে দিয়ে দাও, অ্যাপস ওটা থেকে রিড করে বলে দেবে, সেখানে কোনো মানুষ কিন্তু রিড করছে না, সেখানে জাস্ট মেশিন রিড করছে, ঠিক আছে। মানে ধরো প্রতি সেকেন্ডে ওরকম হাজার হাজার ইমেজ আসছে, প্রতি সেকেন্ডে হাজার তো কম, লাখ লাখ ইমেজ আসছে, এরকম অ্যাপস আছে। তো মানুষের পক্ষে সম্ভব না প্রতি সেকেন্ডে লাখ লাখ ইমেজ যদি ঢোকে, সে দেখে যে বলবে, তো কত ডাক্তার রাখবে তুমি ভেবে দেখো, কতজন ডক্টরকে সে বসিয়ে রাখবে, একটা কোম্পানি কতজন ডক্টরকে বসিয়ে রাখবে যে প্রতি সেকেন্ডে যদি লাখ লাখ ইমেজ ঢোকে, তাহলে কেউ বলছে তার হাত ভেঙেছে, কেউ বলছে তার পা ভেঙেছে, কেউ বলছে তার চেস্ট এক্স-রে, কেউ বলছে তার ব্রেনের এমআরআই, তাহলে কত ডক্টরকে রাখবে যে ইমেজ দেখে দেখে সে বলবে যে হ্যাঁ আপনার হয়েছে হয়নি, সম্ভব না, পসিবল না। তো সেটাও কিন্তু মেশিনই করছে, জাস্ট একটা ইমেজ দেখে সে বলে দিচ্ছে যে হ্যাঁ আপনার ফ্র্যাকচার আছে বা ফ্র্যাকচার নেই, জাস্ট একটা ইমেজ দেখে বলে দিচ্ছে যে হ্যাঁ টিউমার আছে বা টিউমার নেই, ঠিক আছে। এবং সেটা মেশিন করছে, টোটালি মেশিন করছে, বুঝতে পারলে কথাটা? হ্যাঁ, সো দিস ইজ মেশিন লার্নিং। আরো এক্সাম্পলস আছে, আরো এক্সাম্পলস আছে। তুমি জিমেল ইউজ করো তো নাকি? তোমরা সবাই জিমেল ইউজ করো তো? বলো, জিমেল ইউজ করো তো? সো জিমেলে দেখবে কিছু মেসেজ আসে, অনেক সময় দেখায় দিস মেসেজ মে বি আ স্প্যাম, মানে হচ্ছে ওই মেসেজটার মধ্যে কোনো ধরো থ্রেট থাকতে পারে, কোনো ভাইরাস থাকতে পারে, মানে যেটা তোমার ইউজফুল নয়। বাট হাউ ডু জিমেল ডিটারমাইন যে এই মেসেজটা স্প্যাম মেসেজ কি স্প্যাম মেসেজ নয়? বিগ কোয়েশ্চেন। তুমি যদি বলো, ধরো এখানে দেখবে লেখা থাকে রিপোর্ট এ স্প্যাম বলে লেখা থাকে, তো তুমি যদি ক্লিক করো তাহলে মেসেজটা যে স্প্যাম তুমি সেটা রিপোর্ট করছো, ঠিক আছে। যেমন হয় না যে ধরো তোমার ফেসবুকে একটা স্টোরি এসেছে, তোমার স্টোরিটা পছন্দ হলো না, নিচে একটা রিপোর্ট অপশন থাকে যে রিপোর্ট দিস স্টোরি ইজ ভায়োলেন্ট বা দিস স্টোরি ইজ নট অ্যাকচুয়াল, সোসাইটিতে রাখার মতো স্টোরি নয়, ঠিক আছে। তো যাই হোক না কেন, সেই স্টোরিটাকে তুমি রিপোর্ট করলে এবং ফেসবুক বুঝতে পারলো যে হ্যাঁ এটা বাজে জিনিস, সেটাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু জিমেল অটোমেটিক্যালি করে। তোমার কাছে যখন একটা মেসেজ ঢোকে, দেখবে স্প্যাম ফোল্ডারে অনেক সময় মেসেজ ঢুকে যায়, মানে মেসেজ মানে মেল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি জানি না তোমরা কতটা জিমেল ইউজ করো, বাট যদি জিমেল ইউজ করে থাকো তাহলে ব্যাপারটা তোমাদের কাছে খুব নোন, খুব একটা আননোন জিনিস নয়, ঠিক আছে। তো জিমেল কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি করে। কি করে করে? জিমেলে লোক বসে আছে, তারা বসে বসে দেখছে যে এই মেলটা স্প্যাম হতে পারে, এই মেলটা স্প্যাম নয়, তার মানে তো সেখানে তোমার প্রাইভেসি হ্যাক হয়ে গেল, মানে প্রাইভেসি তো আউট হয়ে গেল না। কেউ মেল পড়ে না, কেউ মেল পড়ে না, জাস্ট ওখানে একটা অ্যালগরিদম চলে, মেশিন লার্নিং অ্যালগরিদম চলে, সেই অ্যালগরিদম বলে যে হ্যাঁ এই মেলটা স্প্যাম আর এই মেলটা স্প্যাম নয়, ঠিক আছে। একটা র্যান্ডম মেল যখন আসলো তখন জিমেল অলওয়েজ সেই অ্যালগরিদম দিয়ে সেই মেলটাকে ফিল্টার করে, যেমন তোমার বাড়িতে তুমি যে জলটা খাও সেই জলটাকে ফিল্টার করে নাও, তেমন জিমেলও সেই মেলগুলোকে ফিল্টার করে। জিমেলের কাছে যদি প্রতি সেকেন্ডে 10 লক্ষ কোটি মেল আসে, তাহলে সেই 10 লক্ষ কোটি মেলকে জিমেল কি করে, স্ক্যান করে বা ফিল্টার করে থ্রু দিস অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের মাধ্যমে। যেমন তুমি সেই অ্যালগরিদমের মাধ্যমে স্ক্যান করলে বুঝতে পেরে যাচ্ছ যে হ্যাঁ এটা স্প্যাম হতে পারে, হতে নাও পারে। তো যখন জিমেল মোটামুটি শিওর হয়ে গেল যে এটা স্প্যাম,
তখন জিমেল তোমার মেইলের স্প্যাম ফোল্ডারে জিনিসটাকে পাঠিয়ে দিল, তোমার আর ইনবক্সে দিল না। ঠিক আছে, দেখে থাকবে জিমেলে ইনবক্স, স্টার্ট, স্নুজ, সেন্ট, ড্রাফটস এইরকম ভাবে বিভিন্ন ফোল্ডার বানানো থাকে অলরেডি। তুমি চাইলে তোমার নামে আরো 5টা ফোল্ডার বানাতে পারো। ঠিক আছে, তুমি চাইলে তোমার জিমেলে আরো 5টা ফোল্ডার বানাতেই পারো। হ্যাঁ, তো সেরকম স্প্যাম বলে একটা ফোল্ডার থাকে, বাই ডিফল্ট থাকে, জিমেল অ্যাকাউন্ট ওপেন করলেই থাকে। তুমি জিমেল যখনই বুঝতে পারছে যে সেই মেলটা স্প্যাম হতে পারে, জিমেল সেটাকে সেই ফোল্ডারে পাঠিয়ে দিচ্ছে। তার রিজনটা কি? দেখো, ইনবক্সকে আমরা সাধারণত ট্রাস্ট করি। আমার মোবাইলে যে ইনবক্স আছে সেটাকে আমি সবসময় ক্লিয়ারই রাখি। মেসেজ, চ্যাট, ইনবক্স যদি বলো, সেটাকে আমি সবসময় ক্লিয়ারই রাখি, কারণ সেখানে আমি ইম্পর্টেন্ট মেসেজগুলো চাই, যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো ব্যাংকিং ট্রানজাকশন, ইলেকট্রিসিটি বিল, আমার গাড়ির ইন্স্যুরেন্স পেপারস, এভরিথিং, এই সমস্ত জিনিস যেগুলো ধরো মানে খুব ইম্পর্টেন্ট, যে ডকুমেন্টসগুলো আমার খুব দরকার। ঠিক আছে, ওকে, সেই জিনিসগুলো আমি সবসময় আমার প্রায়োরিটিতে রাখবো। মানে আমি চাইলেই যেন সেগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং সেগুলোকে আমি ট্রাস্ট করবো সবসময়। কেন ট্রাস্ট করবো? ধরো আমার ইন্স্যুরেন্স পেপার, আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে মেল পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি যখন মেল পাঠিয়েছে, আমি চাইবো কি ডকুমেন্টটাকে যখন সখন ওপেন করতে। কিন্তু যখন একটা আননোন পার্সন আমাকে মেল পাঠাচ্ছে, সেই মেলের মধ্যে যখন কোনো ফাইল আছে, আমি কিন্তু সেটাকে চট করে ওপেন করবো না, কারণ সেই ফাইলের মধ্যে ভাইরাস থাকতে পারে। সেই ভাইরাসটা আমার সফটওয়্যার মানে মেশিনকে অ্যাটাক করতেই পারে। তো সুতরাং আমি তো এত বোকামো করবো না, যাকে যে সে আমাকে একটা মেল পাঠিয়ে দিল, তার মধ্যে একটা ফাইল দিয়ে দিল, সেই ফাইলটাকে আমি খুলে ফেললাম, এমন কিছুই করবো না কোনোদিনও। ঠিক আছে, তো এইখানেই কিন্তু আমাদের মেশিন লার্নিংটা আমাদেরকে হেল্প করে। তো আগে থেকে যদি জানি যে দিস মে বি আ স্প্যাম, দিস মে বি আ করাপ্টেড মেসেজ, দিস মে কন্টেন্ট ভাইরাস, তাহলে নিশ্চয়ই আমি আগে থেকে সাবধান হয়ে যাব। আমি ক্লিক করার আগে দুবার ভাববো, ইভেন যদি ক্লিক করিও দেখে শুনে ক্লিক করবো কোথায় ক্লিক করছি। যেমন ধরো সব জায়গায় ক্লিক করলে তো সমস্যা থাকে না, আমি মেলটা খুলতেই পারি, তাতে কি হয়েছে? মেল খুললে এখন কম্পিউটারে ভাইরাস ঢুকে যাবে? মেল খুললে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে? তা কখনো হয়? যদি আমি কিছু ভুলভাল জায়গায় ক্লিক করে ফেলি, ওই মেলের মধ্যে ধরো একটা লিঙ্ক আছে, যে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট সে আমাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সেই পেমেন্ট গেটওয়ে আমার মোবাইলের, আমার এখন তো সমস্ত মোবাইল থ্রু ব্যাংকিং, তুমি তো জানোই যে থ্রু ব্যাংকিং সমস্ত মোবাইল অ্যাকাউন্টের সাথে যুক্ত। সো সেই পেমেন্ট গেটওয়ে আমার মোবাইলের নাম্বারটাকে রিড করে নিল, আমার থেকে পারমিশন চাইলো কিছু একটা, আমি পারমিশনটা দিয়ে দিলাম। অনেকেই পারমিশন পড়েই না, অনেকেই আছে পারমিশন পড়েই না। আমার ফোনে আজ পর্যন্ত তুমি দেখাতে পারবে না, আমি যদি ফোন খুলি, এই যে দেখো আমার ফোন খুললাম, ঠিক আছে, একটাও নোটিফিকেশন নেই, শুধু ইম্পর্টেন্ট নোটিফিকেশন ছাড়া। এই যে নোটিফিকেশন গুলো দেখছো, শুধুমাত্র পার্টিকুলার একটা জায়গার নোটিফিকেশন, লিঙ্কডইন এর নোটিফিকেশন, আর কোনো নোটিফিকেশন নেই। ঠিক আছে, ইভেন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বন্ধ, জিমেল নোটিফিকেশন বন্ধ, সব নোটিফিকেশন বন্ধ, কোনো একটা নোটিফিকেশন আমার মোবাইলে ঢোকে না, শুধু টেক্সট মেসেজের নোটিফিকেশন ঢোকে বাস। কারণ ইম্পর্টেন্ট জিনিসটা টেক্সট মেসেজেই আসে, আর যেগুলো হোয়াটসঅ্যাপে আসে, যার আমার যখন জানা আছে যে এই ব্যক্তি আমার সাথে কথা বলতে পারে, আমি তার সাথে কথা বলে নিই, আমার দরকার হয় না এইভাবে। ঠিক আছে, আমার যাকে দরকার আমি ফোন করে কথা বলে নিই, বুঝতে পারলে? সো বেসিক্যালি লোকজন কি করে, নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করার আগে পড়েও দেখে না যে কিসের পারমিশন অ্যালাউ করছি, জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দিল, অ্যালাউ অ্যালাউ করে দিল, আবার পরেরটা অ্যালাউ অ্যালাউ করে দিল, কেউ পড়েই না। এই কারণেই দরকার হয় মেশিন লার্নিং এর, যেখানে মেশিন প্রোটেকশন দিতে পারবে তোমাকে। মেশিন আগে থেকে বুঝতে পারবে যে সেটা স্প্যাম মেসেজ নাকি সেটা অথেন্টিক মেসেজ, নাকি সেটা ইম্পর্টেন্ট মেসেজ, নাকি সেটা জাস্ট প্রমোশনাল মেসেজ। প্রমোশনাল মেসেজও হয় অনেক সময়। ঠিক আছে, তো দেখো এইখানে আমাদের মেশিন লার্নিংটা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, চলো আরো এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম যে এই যে তুমি এখন যে ধরনের গেমগুলো বিভিন্ন খেলো আর কি, যে সমস্ত যাই বলো না কেন, ওই যে কি বলবো, বলো না কি 11 বলে যেন, ওটা নামটাই ভুলে যাচ্ছি, বলো না, তোমরা তো খেলো ক্রিকেটের, কি বলে ওটাকে? বিজিএমআই খেলি দাদা। কি 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 ড্রিম 11 বিজিএমআই, হ্যাঁ ওই কি 11 বলছে, ড্রিম 11, রাইট, ড্রিম 11। ঠিক আছে, ওই ড্রিম 11 এই জাতীয় গেম যেগুলো হয়, আগে কি হতো, আগের ব্যাপারটা আমি আসি। আগে কি হতো, আগে হচ্ছে এই ধরনের গেমগুলো কম্পিউটার ভার্সেস মানুষ খেলতো। মানে ধরো ড্রিম 11 আগে, যদি ড্রিম 11 এর ওল্ড ভার্সন, নিউ ভার্সন যেটা নয়, মানে ওল্ড ভার্সন মানে আইপিএল এর আগে, একদম পুরানো জামানার কথা বলছি, তখনও কিন্তু টাকা দিয়ে খেলার নিয়ম ছিল। টাকা দিয়ে খেলাটা একদম নিউ এরকম কিছু না, তখনও ছিল, এখনো আছে। ঠিক আছে, তখন কি হতো, মানুষ কম্পিউটারের এগেইনস্টে খেলতো। ঠিক আছে, সেখানে কম্পিউটারকে শিখিয়ে দেওয়া হতো কিভাবে জিততে হয়। তুমি একটা কথা ভাবো, ধরো আমি চেস খেলার কথা বলছি, দাবা খেলার কথা বলছি, তো কম্পিউটার কিভাবে জানবে কিভাবে জিততে হয়? কম্পিউটার ইজ আ মেশিন, মেশিন লার্নিং এর থ্রু সে জানবে যে কিভাবে জিততে হয়।
কম্পিউটার যখন এটা তুমি যখন এই কম্পিউটারের সাথে খেলছো, ধরো কম্পিউটার একটা নাভিশ মানে নিউ সে শিখছে, ঠিক আছে, ওকে, মানে যেটাকে নিউবি বলে, ঠিক আছে, যেটাকে আমরা নিউবি বলি, ঠিক আছে। তো ধরো কম্পিউটার হচ্ছে নিউবি, মানে একদম শিখছে সবে। তো বেসিক্যালি সে ধরো এদিকে আছে, আমি ধরো এখানে আছি, মানে সে হোয়াইট আর আমি রেড, ওকে। এবার এটা একটা চেকার্স বোর্ড, ধরো চেকার্স বোর্ডে আমি তার সাথে খেলছি, ওকে। তো বেসিক্যালি যখনই খেলছি আর কি, তখনই সে আমার মুভ দেখে শিখছে যে একটা মুভে বেটার পজিশন পাওয়া গেল নাকি খারাপ পজিশনে আসলাম। মানে আমি একটা মুভ যখন করলাম, আমি একটা চাল যখন চাললাম, সে আমার চালটাকে অবজার্ভ করলো, সে আমার মুভটাকে অবজার্ভ করলো, অবজার্ভ করে এবার সে বুঝছে যে এই মুভের রেজাল্টটা ভালো না খারাপ হলো। মুভটা হয়ে যাওয়ার পর সে শিখলো। প্রথম গেমে সে আমার সাথে হেরে গেল, চলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সে কি পেলো বোঝো, সে হেরে গিয়েও যেটা শিখলো যে কোন মুভটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে যায় আর কোন মুভটা বেকার, ঠিক আছে। এই যে সে শিখে গেল যে কোন মুভটা বেটার আর কোন মুভটা বাজে, এবার সে কি করবে, সেই ধরনের মুভগুলোকে ইউজ করবে যেগুলো বেটার, সেইগুলোকে ইউজ করবে না যেগুলো বাজে। যেগুলো ইউজ করলে পজিশনটা খারাপ হয় সেই মুভগুলোকে ইউজ করবে না। এবার তুমি বলতে পারো যে মানুষও তো এটা করতে পারে, মানুষের সাথে কম্পিউটারের ডিফারেন্স কোথায়? মানুষও পারে, ডেফিনেটলি পারে। আচ্ছা তোমার মনে আছে একটু আগে আমি তোমাকে একটা ইমেজ স্ক্যানিং এর কথা বলেছিলাম যে এরকম কিছু অ্যাপস আছে যারা কি করে, এরকম কিছু সিস্টেম আছে যারা কি করে, তারা ধরো তুমি সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো, ফর এক্সাম্পল তুমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন যেমন নিচ্ছ, তুমি অ্যামাজন প্রাইমের যেমন সাবস্ক্রিপশন নিচ্ছ, তেমন সেই কোম্পানির সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো, ঠিক আছে। তোমার ফ্যামিলিতে যখনই কারোর ধরো কোনো হাতে লেগে গেল, পায়ে লেগে গেল, মাথায় লেগে গেল, হোয়াট এভার ইট ইজ, ধরো চেস্ট এক্সরে হলো, সর্দি কাশি হলে কি হয়, ডাক্তার বলে যে আপনি চেস্ট এক্সরেটা একবার করিয়ে নিন, ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে ধরো তোমার মনে হলো যে তুমি তোমার যে এক্সরে রিপোর্টটা আসলো সেটা কতটা ভালো বা কতটা খারাপ একটু চেক করতে চাও, এবং যথেষ্ট একদম যেন অ্যাকিউরেট রেজাল্ট দেয় এরকম একজনকে দিয়ে চেক করাতে চাও, ঠিক আছে। তো তুমি কি করলে, সেই অ্যাপে তোমার ওইটা আপলোড করে দিলে। তুমি একা আপলোড করছো না, একটা কোম্পানি যখন ব্যবসা করতে নামছে সে তোমার একাকে কাস্টমার বানাবে না, তোমাকে একাকে কাস্টমার বানাবে না। ভেবে দেখো তো, নেটফ্লিক্স তোমাকে 149 টাকাতে কোটি কোটি মুভি দেখাচ্ছে। তুমি যদি একা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হও, তাহলে 149 টাকায় নেটফ্লিক্স তোমায় ক কোটি মুভি দেখাবে, ভাবো সম্ভব? তাহলে তুমি একা যদি সাবস্ক্রাইবার হও, সে কোনোদিন টিকতেও পারবে না মার্কেটে। তাহলে তোমার মতো আরো লক্ষ কোটি সাবস্ক্রাইবার আছে, তবেই নেটফ্লিক্স আজ নেটফ্লিক্স, বুঝতে পারলে? শুধু নট অনলি নেটফ্লিক্স, যত কোম্পানি আছে যারা ভিডিও স্ট্রিমিং এর ব্যবসা করে, শুধু ভিডিও স্ট্রিমিং বলে না, এই ধরনের যে কোনো সার্ভিসেস যারা দেয়, সবারই ইউজার বেস প্রচুর আছে, তবেই তারা টিকতে পারছে। তুমি খেয়াল করে দেখবে, যখনই তোমার কদিন আগে ওয়ার্ল্ড কাপ হলো, ঠিক আছে, জিও ওয়ার্ল্ড কাপকে ফ্রি করে দিয়েছিল জিও সিনেমাতে। কেন ফ্রি করে দিয়েছিল? তোমার কি মনে হয় হটস্টার মানে ফ্রিতে দিতে পারে না? জিও ফ্রি এই কারণে করেছিল বিকজ জিও ইউজার বেস দরকার, মার্কেটে এক্সিস্ট করতে গেলে ইউজার বেস দরকার। আজকে যদি তুমি জিওর ইউজার হয়ে যাও, কালকে তুমি একটা সাবস্ক্রিপশন নিয়েই নেবে, সমস্যার কি আছে? আজকে যদি 30 টাকা সাবস্ক্রিপশন নাও, কালকে 130 টাকা সাবস্ক্রিপশন নেবে, কালকে 130 নিচ্ছ, পরশু 230 নেবে, এইভাবেই তো তোমার হয় এগোই ব্যবসা, বুঝতে পারলে? ঠিক আছে, তো তোমাকে এইখানে আইডিওলজিটা বুঝতে হবে যে কিভাবে সবকিছু হ্যান্ডেল করা হয়। আসবো নেটফ্লিক্সের কথা তো আসবো, নেটফ্লিক্সও আমাদের এআই মডেল, একটা নেটফ্লিক্সের মধ্যে এআই মডেল চলে, সব জায়গাতে এআই মডেল চলে, এআই ছাড়া কিচ্ছু হয় না, সব জায়গা দিয়ে বলবো। তুমি আমাকে যে কোনো একটা জায়গা তুলে বলো যে দাদা এখানে কিভাবে এআই মডেল কাজ করছে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে এআই মডেল কাজ করছে, ঠিক আছে, ওকে। তবে যেটা বলছিলাম আর কি, যে ধরো তুমি তোমার ধরো হাতে লেগেছে, হাতের একটা এক্সরে করেছো, এক্সরে করে সেই রিপোর্টটা তুমি আপলোড করে দিলে, সঙ্গে সঙ্গে দেখে বলে দিল যে ফ্র্যাকচার কোথায় আছে বা নেই, থাকলে কত পার্সেন্ট ফ্র্যাকচার আছে, কোথায় কতগুলো ফ্র্যাকচার আছে, এবং এটার জন্য কি ট্রিটমেন্ট রেকমেন্ডেড সেটাও পর্যন্ত দিয়ে দেবে। বলবে না যে এই ওষুধটা খান, বলবে যে যদি আপনার জায়গায় আমি থাকতাম তাহলে এই কাজটা করতাম। তোমায় কখনো ডাইরেক্টলি বলবে না যে আপনি ওটা করুন, কারণ ইন্ডিয়াতে এটা পারমিটেড নয়। ইন্ডিয়াতে কাউকে ট্রিটমেন্ট অ্যাডভাইস দেওয়ার জন্য কখনোই পারমিটেড নয়। সে যদি তার কাছে যদি এমবিবিএস লাইসেন্স না থাকে, সে কখনোই তোমায় ট্রিটমেন্ট অ্যাডভাইস দিতে পারে না। যে কারণে রামদেবের উপর কেস চলছে। জানো কি রামদেবের উপর কেন কেস চলছে? রামদেব করোনার সময় করোনিল বলে একটা মেডিসিন নিয়ে বলেছিল, মেডিসিন নয়, ওই একটা বাকওয়াস ফালতু একটা জিনিস নিয়ে বলেছিল যেটা করোনার রেমেডি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তার উপরে কেসটা হয়ে যায়, যেহেতু পলিটিক্যাল সাপোর্ট আছে বলে এতদিন টিকে আছে, পলিটিক্যাল সাপোর্ট না থাকলে টিকতে পারতো না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, বাট সঙ্গে সঙ্গে সেখান থেকে কেসটা শুরু হয় যে আপনি কে বলার যে এটা মেডিসিন, আপনার কি সার্টিফিকেট আছে, ঠিক আছে। তো ব্যাপারটা এটাই।
যে ওই অ্যাপটাও তোমায় কোনোদিনও বলতে পারবে না যে আপনি মেডিসিনটা খান। কেন বলতে পারবে না? বিকজ ইন্ডিয়াতে পারমিটেড নয়, ইন্ডিয়াতে এটা লাইসেন্স দেবে না ইন্ডিয়াতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কোনো কান্ট্রি দেয় না লাইসেন্স, একদম যারা টেক অ্যান্ড এআই তে যারা একদম হাইয়েস্ট পজিশনে আছে, যেখানে গভর্নমেন্ট এগুলোকে কন্ট্রোল করে, তার ব্যাপারটা আলাদা। যেমন ইন কেস অফ চায়না, ইন কেস অফ সিঙ্গাপুর, এই ব্যাপারগুলো আলাদা, সেখানে গভর্নমেন্ট এগুলোকে কন্ট্রোল করে। এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গাপুর বা চায়না এই ধরনের কান্ট্রিতে ম্যাক্সিমাম জিনিসের ওনার হচ্ছে গভর্নমেন্ট, 99% জিনিসপত্র গভর্নমেন্টেরই। তো সেখানে লাইসেন্স দেওয়ার মতো কাউকে নেই। গভর্নমেন্ট নিজেকে নিজে লাইসেন্স দেবে তা তো নয় ব্যাপারটা, ঠিক আছে? তো সেখানে কাকে লাইসেন্স দেবে? গভর্নমেন্টেরই সব কিছু। তো ওখানে লাইসেন্স দেওয়ার মতো ব্যাপার নেই। এখানে যেমন তোমার প্রাইভেট কোম্পানি এসে একটা অ্যাপ বানিয়ে সেটাকে মার্কেটে ইউজ করছে, ওখানে গভর্নমেন্টেরই সব কিছু, ঠিক আছে? সো গভর্নমেন্টের পারমিশন ছাড়া ওখানে একটা চুলও নড়ে না। তো বলে লাভ নেই, সেটা আলাদা ব্যাপার। বাট বক্তব্য হচ্ছে তুমি যদি ওটা আপলোড করে দাও, আপলোড করে দিলে ও সঙ্গে সঙ্গে তোমায় দেখে বলে দিচ্ছে যে আপনার এখানে প্রবলেম থাকলেও থাকতে পারে, এবং আপনার জায়গায় যদি আমি হতাম, আমি এই মেডিসিনটা খেতাম, আমি এই ট্রিটমেন্টটা করাতাম। বুঝতে পারলে? এই হলো ব্যাপারটা। তো কি করে বলছে, বলার নিয়মটা কি, কিভাবে বলছে? ওর কাছে কিছু অ্যালগরিদমস আছে, যে অ্যালগরিদমে ওকে কিছু জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে যে যদি এরকম দেখো তাহলে এরকম বলবে, যদি এরকম দেখো তাহলে এরকম করবে। যেমন ধরো তুমি যখন ইন্টিগ্রেশন করো, তুমি ইন্টিগ্রেশন করার সময় কি করো? যদি এরকম ফাংশন থাকে এরকম সাবস্টিটিউশন নেব, তোমাকে অলরেডি শিখিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনই মেশিনও। বাট মেশিনের অ্যাডভান্টেজটা কোথায়? এটা তো মানুষও করতে পারতো। মেশিনের অ্যাডভান্টেজটা কোথায়? মেশিনের কম্পিউটেশন স্পিড তুমি বাড়াতে পারছো, এটাই তার অ্যাডভান্টেজ। যেমন ধরো এই যে দাবা খেলাটা যেটা আমার সাথে মেশিন খেলছিল, ও কিন্তু আমার থেকে তাড়াতাড়ি শিখবে। কেন? কারণ ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। আমি ধরো আজকে 10টা গেম খেললাম, খেলে আমি টায়ার্ড হয়ে যাব। ওকে যদি তুমি 1 লাখ গেমও খেলো, ওর সাথে যদি 1 লাখ জনেরও গেম খেলাও বসে বসে, ও কোনোদিনও টায়ার্ড হবে না। সবচেয়ে বড় অ্যাডভান্টেজিয়াস পজিশন নাম্বার 2, ও যত জিনিস মেমোরিতে রাখতে পারবে, সেই মেমোরির ক্যাপাসিটিটা ক্যান বি এক্সটেন্ডেড টু এনি অ্যামাউন্ট। আজকে তুমি যে কম্পিউটার ইউজ করছো তার মধ্যে 16 জিবি র্যাম ইউজ করছো, কালকে তুমি 32 জিবি র্যাম ইউজ করলে, পরশু তুমি 64 জিবি র্যাম ইউজ করলে, ওর র্যাম বেড়ে যাচ্ছে, তার মানে ওর মেমোরির ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। তোমার তো এইভাবে র্যাম বাড়ানো যাবে না, তুমি তোমার ব্রেনের এইভাবে র্যাম বাড়াতে পারবে না, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3, ওর অ্যাডভান্টেজিয়াস পজিশনটা কোথায়? কম্পিউটার কেন অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে আমাদের থেকে, সেটা আগে বোঝাই তোমাকে। পয়েন্ট নাম্বার 3, ওর যে কম্পিউটেশন স্পিড, যত এখন কোয়ান্টাম কম্পিউটার চলছে, এখন আজকের দিনে কোয়ান্টাম কম্পিউটার চলছে, সুপারেরও বাবা, ঠিক আছে? তো যখন এর আগের যে কম্পিউটারের জেনারেশন ছিল সেটা যতটা স্পিডে ছিল, এখন তার থেকে 10x স্পিডে কম্পিউটার চলছে। সুতরাং ও ভাবতে পারবে তার থেকে 10x স্পিডে। মানে ধরো তুমি, তোমার কাছে ধরো, দেখো কি হয় দাবা খেলার নিয়মটা কি, একটা প্লেয়ার একটা মুভ দিল, দিয়ে সে একটা টাইমার চালু করে দিল। এবার টাইমারটা চলছে, ওই টাইমারের একটা পার্টিকুলার টাইম আছে, ধরো 1 মিনিট বললাম কি 5 মিনিট বললাম, যতক্ষণই হোক না কেন সেটা পার্টিকুলার ফিক্সড টাইম। ওই টাইমের মধ্যে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ এ মুভ যেটা তোমাকে প্লেস করতে হবে। আনলিমিটেড টাইম নেই, তুমি বললে 5 ঘন্টা দাও আমাকে, আমি একটা মুভ দেবো, এরকম না ব্যাপারটা। পার্টিকুলার একটা টাইম আছে, তার মধ্যে তোমাকে করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে ওই টাইমের মধ্যে তুমি কতগুলো মুভ ভাবতে পারবে আর ও কতগুলো মুভ ভাবতে পারবে, মানে মেশিন কতগুলো মুভ ভাবতে পারবে, দেয়ার ইজ অ্যান হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কারণ মেশিনের কম্পিউটেশন স্পিড অনেক হাই হয়ে গেছে এখন। তুমি যতগুলো মুভ পার সেকেন্ডে ভাবতে পারো তার থেকে অনেক বেশি মুভ মেশিন ভাবতে পারবে। এখানে ব্যাপারটা হচ্ছে টেস্টিং, মানে ট্রায়াল এন্ড এরর। মানে ধরো তুমি একটা সাবস্টিটিউশন ইউজ করবে ইন্টিগ্রেশনের জন্য, জাস্ট এক্সাম্পলটা কম্পেয়ার করো। তুমি সাবস্টিটিউশনটা ইউজ করে দেখলে না এই সাবস্টিটিউশন দিয়ে ইন্টিগ্রেশনটা ভালো হচ্ছে না, ঠিক আছে? আমি সাবস্টিটিউশনটা চেঞ্জ করব, ওকে? চেঞ্জ করে আবার একটা সাবস্টিটিউশন নিয়ে এসে দেখলে না এটা দিয়েও ঠিক একটা ভালো হচ্ছে না, এটাও চেঞ্জ করব। তো এইভাবে তুমি 1 মিনিটে কতগুলো সাবস্টিটিউশন চেক করতে পারবে? তুমি যতগুলো চেক করতে পারবে, তোমার মেশিন তোমার থেকে মিনিমাম 5000 গুণ বেশি চেক করতে পারবে। কথার কথা বললাম, কম্পারিজন করে হয়তো এটা 5 লক্ষ গুণ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ক্যাপাসিটি অফ দ্য মেশিন, ঠিক আছে? তাহলে একটা ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, তোমার বেশি নাকি তোমার মেশিনের বেশি একটা পার্টিকুলার টাইমের মধ্যে? ন্যাচারালি তোমার মেশিনের অনেক প্রবাবিলিটি হাই, ঠিক আছে? এবং এই প্রবাবিলিটিটা যতটা হাই হবে তত বেটার মেশিন, তত ভালো লার্নিং হবে মেশিনের। এটাই মেশিন লার্নিং। ধরো নেটফ্লিক্স, তুমি নেটফ্লিক্সে কালকে রাতে একটা সিনেমা দেখেছো, ঠিক আছে? ওকে, মোটামুটি ধরো সপ্তাহে 2টো করে সিনেমা তুমি নেটফ্লিক্সে দেখছো। সপ্তাহে 2টো মানে ওই ছুটি পাচ্ছ, সময় পাচ্ছ, একটা সিনেমা দেখছো, এরকম ব্যাপার, ঠিক আছে? এবার নেটফ্লিক্স যখনই দেখছে যে তুমি এই সিনেমাগুলো দেখছো, ও কিন্তু নিজের কাছে ডকুমেন্টেড রাখছে যে পার্সন এক্স A B C D এই সিনেমাগুলো দেখেছে,
ঠিক আছে? নট অনলি দ্যাট, পারসন এক্স কোন টাইমে দেখেছে, মানে ধরো সামার টাইমে কি সিনেমা দেখেছে, অটাম টাইমে কি সিনেমা দেখেছে, উইন্টার টাইমে কি সিনেমা দেখেছে, সব ডকুমেন্টেড আছে। ওকে, এবার অ্যাকর্ডিং টু দ্যাট যখনই উইন্টার আসছে তোমাকে নেটফ্লিক্স সেই রেকমেন্ডেশন গুলো করছে যেগুলো তুমি উইন্টার টাইমে দেখো। ইভেন নেটফ্লিক্স এটাও ডকুমেন্টেড রাখে নাইট টাইমে তুমি কোন মুভিটা দেখো, ডে টাইমে তুমি কোন মুভিটা দেখো, যদি নেটফ্লিক্সে সাবস্ক্রাইবার হও আর কি, কথার কথা বলছি, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। নট অনলি নেটফ্লিক্স, ফেসবুকও সেম অ্যালগরিদম, সিমিলার অ্যালগরিদম ইউজ করে, ইউটিউবও তাই করে, অ্যামাজন প্রাইমও তাই করে, জি5ও তাই করে, হুএভার ইট ইজ অ্যাকচুয়ালি সেম জিনিস করে। বুঝতে পারলে? সো তোমার কি মনে হয় একজন ব্যক্তি বসে আছে যে আজকে আমাদের সৌরিমা কোন মুভিটা দেখেছে আমি লিখে রাখলাম, কটার সময় দেখেছে লিখে রাখলাম? না, এখানে সৌরিমা বা প্রিয়জিৎ বলে কেউ নেই, এখানে র্যান্ডম ডেটা। ঠিক আছে, র্যান্ডম ডেটা ওয়াইজ তোমাদেরকে ক্লাসিফিকেশন করে সেইভাবে সাজিয়ে রাখা হচ্ছে এবং এই ডেটাগুলো স্টোর হচ্ছে একটা জায়ান্ট কম্পিউটারে। সেই জায়ান্ট কম্পিউটারে সেই ডেটাগুলো কম্পিউটেশন হচ্ছে, অ্যালগরিদম হচ্ছে, তার উপরে অ্যালগরিদমকে অ্যাপ্লাই করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে অ্যালগরিদম ঠিকঠাক কাজ করছে কিনা, এবং ফাইনালি একটা ডিসিশন আসছে যে এই ব্যক্তিকে, মানে এই আইডির ব্যক্তিকে এই মুভিটা সাজেস্ট করা যেতে পারে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তোমাকে সাজেস্ট করা হচ্ছে মুভি। ব্যাপারটা হচ্ছে তোমাকে অ্যাডিকটিভ বানানো হচ্ছে। তুমি যেটা তোমার কাছে যেটা লোভনীয় সেই জিনিসটা তোমার সামনে এনে দেখানো হচ্ছে যাতে তুমি আরো বেশি বেশি ওই প্ল্যাটফর্মে টাইমটাকে এক্সপেন্ড করো। পার্টিকুলার ওই প্ল্যাটফর্মটা এইভাবেই চলছে। ঠিক আছে, ইভেন ধরো আজকে জিও সিনেমা এখন কিন্তু আর ফ্রি নেই সেইভাবে, তুমি যদি খুলে থাকো লাস্ট 5-6 মাসের মধ্যে জিও সিনেমা আগের মতো সেই ফ্রি নেই। ওয়ার্ল্ড কাপ স্ট্রিমিং এর পর থেকে জিও সিনেমা কিন্তু পেড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ও যখন আগে ফ্রি ছিল তখন ওর বিজনেস মডেল কি ছিল? তখন কি ও টোটাল লসে চলছিল? না, কোনোদিনই লসে চলছিল না। কারণ খেয়াল করে দেখবে জিও সিনেমা তোমাকে চিরকাল অ্যাড শো করতো। কি করতো না? জিও সিনেমা অ্যাড শো করতো না? বলো, করতো কি করতো না? তোমরা কেউ দেখো করতো তো? তোমরা কেউ ওয়ার্ল্ড কাপ দেখোনি জিও সিনেমাতে? বলো, করতো তো নাকি? তো ওই যে অ্যাড গুলো শো করতো, ওই অ্যাড গুলো তো অ্যাকচুয়ালি অ্যাড থেকে রেভিনিউ আসছে। অ্যাড মানে মানি, অ্যাড মানে টাকা, অ্যাড মানে রেভিনিউ। ঠিক আছে, তো সেই যে অ্যাড থেকে রেভিনিউটা আসছে, সেই রেভিনিউটা আসবে তখনই যখন বেশি সংখ্যক ইউজার সেই প্ল্যাটফর্মে বেশি টাইম কাটাবে। ধরো সেই প্ল্যাটফর্মে 1 কোটি ইউজার আছে, কিন্তু 1 কোটি ইউজার একদিনের জন্য প্ল্যাটফর্ম খুলেও দেখে না যে কি আছে তার ভেতরে, তাহলে অ্যাডটা দেখবে কে? অ্যাড দেখার লোক যদি না থাকে তাহলে যে কোম্পানি অ্যাড দিচ্ছে সেই কোম্পানি কেন ওকে টাকা দেবে? টাকা দেওয়া তো দূরের কথা, সেই কোম্পানি কেন ওই প্ল্যাটফর্মে অ্যাডটাকেই দেবে? সুতরাং অ্যাড দেবে না ওই প্ল্যাটফর্মে, সুতরাং ওই প্ল্যাটফর্মের ইনকামও হবে না, রেভিনিউও তৈরি হবে না। ইনকামকে আমরা ভালো ভাষায় বলি রেভিনিউ। ইনকামটা চলতি কথা, বিজনেসের ল্যাঙ্গুয়েজে এটাকে বলে রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউও আসবে না। তো রেভিনিউ যদি না আসে তাহলে প্ল্যাটফর্মটা লাটি উঠে যাবে, ন্যাচারালি বুঝতেই পারছো। তো প্ল্যাটফর্মটা কি চাইবে? যেন তুমি বেশি বেশি করে ওই প্ল্যাটফর্মে আসো। কখন তুমি প্ল্যাটফর্মে বেশি বেশি করে আসবে? যখন ও তোমার জন্য যেটা টেম্পটিং সেটা তোমাকে শো করবে ন্যাচারালি। আমার জন্য যেটা টেম্পটিং সেটা আমাকে শো করবে। আচ্ছা, এরকম যদি হয় আমার জন্য যেটা টেম্পটিং সেটা তোমায় শো করে দিল, তোমার জন্য যেটা টেম্পটিং সেটা আমায় শো করে দিল, তাহলে কি আমি কোনোদিনও আসবো প্ল্যাটফর্মে বা তুমি কোনোদিনও আসবে? বলো, সবার টেম্পটেশন তো একই জিনিসে আসে না। কারোর ধরো হরর মুভি দেখতে ভালো লাগে, কারোর ধরো সাউথ ইন্ডিয়ান মারপিট দেখতে ভালো লাগে, কারোর ধরো বাংলার মুভি দেখতে ভালো লাগে, কারোর ধরো আবার ইংলিশ মুভি দেখতে ভালো লাগে। তো সবার টেস্ট তো সমান হয় না। তো সবাইকে যদি একই জিনিস রেকমেন্ড করা হতে থাকে গড়পড়তা, তাহলে কোনোদিনই লাভ হবে না। ঠিক আছে, তাহলে রেকমেন্ডেশন টেকনিকেও ইউজ হচ্ছে মেশিন লার্নিং। মেশিন শিখছে, ভালো করে বোঝো, মেশিন এখানে শিখছে যে ওই পার্টিকুলার ব্যক্তিকে যার নাম অর্কপ্রভ, তাকে কি টাইপের মুভি সাজেস্ট করা গেলে তবে সে আমার প্ল্যাটফর্মে আসবে। মেশিন শিখছে, মেশিন হ্যাজ টু লার্ন। দিস ইজ ওয়াই দ্য সাবজেক্ট ইজ কল্ড মেশিন লার্নিং। ঠিক আছে, সো চলো, পৃথিবীতে মেশিন লার্নিং এর সবচেয়ে প্রথম যে ডেফিনেশন সেটা দিয়েছিলেন আর্থার স্যামুয়েল 1959 এ। মেশিন লার্নিং এর ডেফিনেশন দিয়েছিলেন ফিল্ড অফ স্টাডি that gives computers the ability to learn without being explicitly programmed।
মানে প্রত্যেকটা জিনিসের জন্য তাকে প্রোগ্রাম করা হচ্ছে না, তা সত্ত্বেও সে একটু 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 করে শিখছে। একবার তাকে প্রোগ্রাম করা হয়েছে, একটা অ্যালগরিদম চালানো হচ্ছে তার প্রোগ্রামিং এর মাধ্যমে, সেই অ্যালগরিদমের দ্বারা সে অটোমেটিক শিখছে, এবং যেটা শিখলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে, যেটা শিখলো সেটা থেকে সে অ্যালগরিদমটাকে আরো ইমপ্রুভ করবে। ভাবো, ধরো তুমি তোমার মেশিনকে একটা অ্যালগরিদম দিয়েছো অলরেডি, দিয়ে যে অ্যালগরিদম তৈরি করেছে সে হাওয়া হয়ে গেছে। তুমি কি ভাবছো তাহলে মেশিন, যদি মেশিনটা লাইভ থাকে, লাইভ মানে হচ্ছে সিস্টেমে কানেক্টেড থাকে, সে ইনফরমেশন পাচ্ছে, যেমন তোমার খিদে পেলে তুমি খাবার খাও, মেশিনের খাবার হচ্ছে ইনফরমেশন, ডেটা, ঠিক আছে? তোমার গাড়ি চলতে গেলে যেমন পেট্রোল লাগে, মেশিন চলতে গেলে ডেটা লাগে। আগে মানুষ ভাবতো মেশিন চলতে গেলে ইলেকট্রিসিটি লাগে, এখন ইলেকট্রিসিটিতে মেশিনের কোনো লাভ নেই। ইলেকট্রিসিটি তো অবভিয়াসলি লাগবে, বাট তাতেও ইলেকট্রিসিটি নিয়েও মেশিনের কোনো লাভ নেই, কারণ ফাঁকা কম্পিউটারে কোনো কাজ হয় না। তাই জন্য বলা হয় ডেটা ইজ দ্য নিউ ফুয়েল। আগে যে মানে সবচেয়ে দামি যেটাকে বলা হতো সেটা হচ্ছে তেল, মানে অয়েল, ঠিক আছে? ওই জন্য দেখবে যে সমস্ত দেশে প্রচুর তেল, সেই সমস্ত দেশের মানুষকেও গোটা বিশ্ব বেশি তেল দিত। যেমন দেখো, এই যে আমাদের এই নামটা কি বলো না, ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচ হলো, কাতার, কাতার, ঠিক আছে? তো কাতারের যে গোলটা দেখেছো তো নাকি, বলো? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দেখেছো কি দেখোনি, বলো? দেখোনি? কি অভিজিৎ, দেখেছো তো? কৃতিময় বলো। হ্যাঁ দেখেছি দেখেছি। দেখেছো তো? তো কাতারের গোলটাও নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, গোল লাইনের বল বাইরে থেকে বলটা এসে সেটা গোল হয়েছে, এটাও নিশ্চয়ই দেখেছো। তো তোমার কি মনে হয় ফিফার মতো এত বড় অর্গানাইজেশন কেন সেই গোলটাকে ভ্যালিড করলো লাস্ট পর্যন্ত? ম্যাচটাকে রিম্যাচ করাতে পারতো, কেন রিম্যাচ করালো না? কি মনে হয়, কি মনে হয়? ক্যাশ, কাতারের কাছে ক্যাশ আছে, ইন্ডিয়ার কাছে সেই পরিমাণে ক্যাশ নেই, কাতারের কাছে তেল আছে, ঠিক আছে? সো কাতার তার নিজের টাকার জন্য হায়ার পজিশনে আছে। তা দাদা ওটাতে ফিফার কি লাভ হলো? তো ফিফা কারা চালায়? ফিফা যারা চালায় তাদের সংসার চলতে হবে না, বলো? ফিফা কাতার কি ইন্ডিয়ার থেকে বেশি টাকা দিচ্ছে? যে অবভিয়াসলি দিচ্ছে, যার টাকা আছে সে বেশি খরচা করছে। শাহরুখ খান তোমার থেকে বেশি টাকা খরচা করে, তো সবাই জানে, বলার কি আছে এতে? এটা বলার আছে? তুমি কি বোঝো না এটা, যে শাহরুখ খান তোমার থেকে বেশি টাকা খরচা করে, বলো? হ্যাঁ সে তো অবশ্যই, ন্যাচারালি কাতার ইন্ডিয়ার থেকে বেশি টাকা খরচা করবে, তো সবাই জানে। কাতারকে চটালে কাতার টাকা খরচা করবে না। তাহলে তুমি বলো না, ফিফা এই ম্যাচটা রিম্যাচ করালো না কেন? কি লজিক হতে পারে এটাকে রিম্যাচ না করানোর পেছনে? এটা যদি স্পেনের সাথে হতো, ভেবে দেখো তো, এটা যদি স্পেনের সাথে হতো তাহলে কি ফিফা রিম্যাচ করাতো না? কি? হ্যাঁ করাতো। ইতালির সাথে হলে রিম্যাচ করাতো না? কার সাথে? ইতালি। হ্যাঁ অবশ্যই করাতে হয়তো। হয়তো ইতালি একটা সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, হয়তো কি, ঠিক আছে? ডেফিনেটলি করাতো, বিকজ দে আর ইউরোপিয়ান কান্ট্রি। তো সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের চাপ আছে ফিফার উপরে। এশিয়াতে কোনো ইউনিয়ন নেই, এশিয়াতে সার্ক আছে, বাট সার্ক অন্যভাবে ডাইভার্সিফাইড। চায়না ইন্ডিয়ার মধ্যে লড়াই হচ্ছে, তো সার্ক কিভাবে স্ট্রং হবে, ঠিক আছে? সো ন্যাচারালি ইন্ডিয়া যেহেতু একটা লোয়ার পজিশনে আছে, কাতার হায়ার পজিশনে আছে। কাতার মিডল ইস্টের কান্ট্রি, মিডল ইস্ট গোটা সাপোর্ট করবে কাতারকে। ন্যাচারালি কাতারের কাছে টাকাও আছে, তেলও আছে। সো ফিফা ওর এগেনস্টে যাবে না, এই হলো ব্যাপার, ঠিক আছে? আর যদি এই কাজটা কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রির সাথে হতো, যারা ফুটবলে থাক বা না থাক, ধরো আমেরিকার সাথেই হতো, আমেরিকা তো ফুটবলে কমই খেলে সেইভাবে, ঠিক আছে? যদি আমেরিকার সাথেই হতো তাহলে কি ভ্যালিড হতো ব্যাপারটা, বলো? কি মনে হয় তোমার, রিম্যাচ হতো না?
যতই বলে রেফারেন্স ডিসিশন লাস্ট ডিসিশন, রিম্যাচ হতো, ঠিক আছে, রিম্যাচ অবশ্যই হতো। ইন্ডিয়ার সাথে হলো না, সেটা আমাদের ডিসক্রেডিট বলো বা আমরা সেই ব্যাপারটাকে অতটা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি, বাট অন্য কোনো সেই রকম দেশের সাথে হলে অবশ্যই রিম্যাচ হতো। সে যাকে এই যে তুমি আজকে দেখলে যে ধরো আমি তোমাকে ফুটবল খেলা দিয়ে বলি, ফুটবলে যখনই তুমি দেখছো এই যে আজকাল যে টেকনোলজিগুলো ইউজ হচ্ছে, এখানে কিন্তু পার্টিকুলার কোনো একজন অপারেটর, ধরো পার্টিকুলার ক্যামেরা লাগানো আছে, তো গোটা ফিল্ড জুড়েই ক্যামেরা লাগানো আছে, অপারেটরও প্রচুর আছে ক্যামেরার, বাট এই ক্যামেরাগুলো কিন্তু আজকাল সেলফ অপারেটিং, ঠিক আছে, মানে এরাও বলকে ফলো করে 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 সেই জায়গায় পৌঁছে যায়, সবসময় কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে এমনও নয়, ঠিক আছে। তাহলে এই যে তোমার সেলফ অপারেটিং বল, সেলফ অপারেটিং ক্যামেরা কোথা থেকে আসছে? এটাও এআই, ঠিক আছে। তো এআই এর ডেফিনিশনটা দেখো, field of study that gives computer the ability to learn without being explicitly programmed। এটা একদম প্রথম স্টেজের ডেফিনিশন মেশিন লার্নিং এর। মেশিন লার্নিং দু ধরনের হয়, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে না আছে সবই বলবো। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে 90%, কম নয় 90% বলছি, অ্যামাউন্টটা কম নয়, পৃথিবীতে 90% লার্নিং যেটা হয় মেশিন লার্নিং এ, সেটা কিন্তু সুপারভাইজড লার্নিং এর মাধ্যমেই হয়। আরেকটা জিনিস আমি তোমাকে একটু আগে বলছিলাম, যেটা বলতে বলতে আমি ফুটবলে ঢুকে গেলাম, কি কন্টেস্টে ঢুকলাম সেটা নিজেই ভুলে গেছি যদিও। যাই হোক, কথাটা ছিল যে এখন এরকমও মেশিন লার্নিং এসে গেছে, এরকমও কম্পিউটার এসে গেছে যাকে একবার প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, করার পর একটা অ্যালগরিদম চলছে অলরেডি, বাট সেই অ্যালগরিদমটা কিন্তু আপডেট করছে না মানুষ বা কোন একটা কোম্পানি, সেটাকে আপডেট করছে না। আপডেট যে হচ্ছে না তা নয়, আপডেট হচ্ছে, বাট কে করছে আপডেট? আপডেট মেশিন নিজে করছে। ফর এক্সাম্পল তোমাকে আমি চ্যাট জিপিটির এক্সাম্পল দিই, চ্যাট জিপিটি, ঠিক আছে, তুমি দেখবে যদি আমি চ্যাট জিপিটি খুলি, তাহলে আমি ধরো চ্যাট জিপিটি থেকে একটা কোয়েশ্চেন করলাম, কোয়েশ্চেন যখনই করলাম চ্যাট জিপিটি তার একটা আনসার দিল আমাকে, বাট সেই আনসারটা চ্যাট জিপিটি আমার থেকে জানতে চাইছে যে আনসারটা কি ভালো না খারাপ। ধরো আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমার এই আনসারটা পছন্দ নয়, তার মানে চ্যাট জিপিটি বুঝলো যে আনসারটা খারাপ হলেও হতে পারে, ঠিক আছে। দেখো আমি কতটা ভ্যালিড ইনফরমেশন দিচ্ছি সেটা কিন্তু চ্যাট জিপিটি জানে না, কথাটা ভেবে দেখো। আমি ধরো একটা সিম্পল কথা বলছি, কোন একটা জিআই এর কোশ্চেন করেছি, জেনারেল ইন্টেলিজেন্স এর কোন একটা কোশ্চেন করেছি বা জিকে এর কোশ্চেন করেছি চ্যাট জিপিটি, ঠিক আছে। ধরো আমি চ্যাট জিপিটি কে কোন একটা জিকে এর কোশ্চেন করে দিয়েছি, ঠিক আছে। তো আমি চ্যাট জিপিটি কে যখনই জিকে এর কোশ্চেন করছি, চ্যাট জিপিটি আমাকে একটা আনসার দিচ্ছে, কিন্তু সেই আনসারটা ভালো না খারাপ, মানে ঠিক না ভুল, সেটা আমি জানতেও পারি নাও জানতে পারি, কথাটা বুঝো। এবার চ্যাট জিপিটি কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে আনসারটা ঠিক না ভুল। ধরো আমি বললাম হু ইজ দ্য inventor of ML, ML মানে মেশিন লার্নিং, ঠিক আছে, who is the inventor of ML। তাহলে চ্যাট জিপিটি আমাকে একটা আনসার দিয়েছে, ঠিক আছে, কতটা বুঝো, কিছু একটা আনসার তো দিয়েছে, কিন্তু আচ্ছা আনসারটা বড় বড় দিয়েছে বলে ও বোধহয় নিজেই আর শেষ করতে পারেনি। এক সেকেন্ড, ডোন্ট শেয়ার সেনসিটিভ ইনফরমেশন, সে তো ঠিক আছে, কিন্তু আনসারটা শেষ হলো না কেন? এক মিনিট, ও লগ ইন করা নেই বলে শেষ হলো না, ঠিক আছে, লগ ইনটা করে নি, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। দেখাচ্ছি, এক মিনিট ওয়েট করো, লগ ইন হয়ে গেছে। হু ইজ দ্য ইনভেন্টর অফ এমএল? কিছু একটা আনসার তো দেবে। আমার কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য ইনভেন্টর অফ এমএল, ঠিক আছে। দেখো অনেকের নাম দিচ্ছে, দিয়ে 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 তাদের সম্পর্কে কিছু বলছে, যেমন আমি একটু পড়ে দেখি কলাইন কি বলেছে। দ্য কনসেপ্ট অফ মেশিন লার্নিং ডাজ নট হ্যাভ এ সিঙ্গেল ইনভেন্টর,
It has evolved over time through contributions from many researchers across various fields, including mathematicians, statisticians, computer science, and neuroscience. Some key figures of the development of ML include Alan Turing, Arthur Samuel, যার কথা একটু আগে বলছিলাম, আর্থার স্যামুয়েল, ফ্র্যাঙ্ক রোজেনব্ল্যান্ড, যাই হোক এরকম অনেকের নাম দিয়েছে, ঠিক আছে। কিন্তু নিচে দেখো কি দিয়েছে, নিচে আমাকে বলছে, দেখো আমি এখানে ক্লিক করলাম একটু, ঠিক আছে, আচ্ছা ছাড়ো, নিচে আমাকে দেখো এইখানে সার্কেল অ্যারো দিয়েছে। সার্কেল মানে এটাকে রিজেনারেট করা, মানে আমি চাইলে আনসারটাকে রিজেনারেট করতে পারি। তার পাশে একটা ডিসলাইক অ্যারো দিয়েছে, মানে যদি আমার মনে হয় আনসারটা ভালো নয় তাহলে আমি ডিসলাইক করতে পারি। আচ্ছা তোমার কি মনে হয় এইখানে ডিসলাইক অ্যারোটা কেন দেওয়া আছে? এটা তো কোনো সোশ্যাল মিডিয়া নয় যে লাইক ডিসলাইকের খেলা চলবে। সোশ্যাল মিডিয়া হলে কি চলে, সেখানে কতগুলো লাইক পেলাম, কতগুলো লাভ রিঅ্যাক্ট পেলাম, কতগুলো কেয়ার রিঅ্যাক্ট পেলাম, সোশ্যাল মিডিয়াতে এসব চলে। এটা কি কোনো সোশ্যাল মিডিয়া? এখানে লাইক সিম্বলটা ডিসলাইক সিম্বলটা কি করছে, কি মনে হয় তোমার? বলো কেন থাকতে পারে ডিসলাইক সিম্বলটা, কেন থাকতে পারে? তোমার এই সম্পর্কে কি মতামত, কি মনে হয়, কি বক্তব্য বলো? থাকার কারণ এটাই, চ্যাট জিপিটি কিন্তু নিজেও একদম একটা বেবি এআই। বেবি এআই, বেবি এআই মানে সবে তৈরি হয়েছে, সবে মানে সবেই নয়, অলরেডি 4-5 বছর ধরে মার্কেটে আছে, তৈরি তার আগে থেকে হচ্ছে, বাট আছে মার্কেটে 4-5 বছর ধরে। কিন্তু স্টিল এটা বেবি এআই, বিকজ চ্যাট জিপিটির যে ভিশন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলি এজিআই। কি জিনিস সেটা একটু বলে দিই। আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে তো খুব বেশি কিছু পড়াতে পারবো না, ইন্ট্রোডাকশনটাই দিচ্ছি এখনো পর্যন্ত। চলো, তো দেখো এখানে এই যে ডিসলাইক বাটনটা রেখেছে, এটার কারণ হচ্ছে আমি যদি এটা ডিসলাইক করি, তার নিচে কি লিখছে, শুডন্ট হ্যাভ ইউজড মেমোরি, টেল আস মোর, ডোন্ট লাইক দ্য স্টাইল। কি তোমার ডিসলাইক, সেটা কেন ডিসলাইক জানতে চাইছে। নট ফ্যাকচুয়ালি কারেক্ট, মানে যে আনসারটা দেওয়া আছে ফ্যাক্ট হিসেবে ভুলভাল দেওয়া আছে। ডোন্ট ফুললি ফলো ইনস্ট্রাকশন, তুমি যা কোয়েশ্চেন করেছো সেই অনুযায়ী আনসার দেয়নি, এই জন্য তুমি ডিসলাইক করেছো। রিফিউজড when it should not have more, কেন ডিসলাইক করছো সেটা জানতে চাইছে। আচ্ছা এই যে কেন ডিসলাইক করছো জানতে চাইছে, ওর কি লাভ হবে এটা জেনে, ওর কি লাভ হবে এটা জেনে? ওর লাভ এটাই, ও নিজেকে মডিফাই করবে আরো বেটার আনসার দেওয়ার জন্য। পরের বার যখন তুমি ওর কাছে আসবে, সেম কোয়েশ্চেন যখন ওকে জিজ্ঞাসা করা হবে, ও যেন বেটার আনসার দিতে পারে। তাহলে ওকে কি কি মাথায় রাখতে হবে ভাবো তো। 1 নাম্বার মাথায় রাখতে হবে কি কোয়েশ্চেন করা হয়েছিল, 2 নাম্বার মাথায় রাখতে হবে ও কি আনসার দিয়েছিল, কত বড় আনসার দিয়েছে দেখেছো, এটা পুরোটা ওকে মাথায় রাখতে হবে। 3 নাম্বার মাথায় রাখতে হবে তুমি ডিসলাইক করেছিলে, মানে এই আনসারে কতগুলো ডিসলাইক পড়েছে। ওকে, এবার যারা যারা ডিসলাইক করছে তারা যে সবাই জ্ঞানীগুণী ব্যক্তি এরকম নয়। আমি হতেই পারি আমি এই সম্পর্কে কিছু জানি না, আমি এখানে ফুট করে ডিসলাইক মেরে দিলাম, হাতের সামনে বাটন পেয়ে চিপে দিলাম, এটাও হতে পারে, ঠিক আছে। তাহলে ওখানে একটা জাজমেন্ট আসবে যে যারা যারা ডিসলাইক করেছে সবাই কি জেনে শুনে ডিসলাইক করেছে নাকি না জেনে ডিসলাইক করারও পাবলিক আছে। সেখানে একটা প্রবাবিলিটি ক্যালকুলেট হবে, একে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি ডিসলাইক করেছে যারা জানে, এবং কত পার্সেন্ট মানুষ ডিসলাইক করেছে যারা জানে না অ্যাকচুয়াল জিনিসটা কি। যে প্রবাবিলিটি হাই হবে চ্যাট জিপিটি সেই দিকে যাবে। যদি দেখে যে প্রবাবিলিটি অফ দ্য পিপল যারা ডিসলাইক করেছে তারা জানে, সেই প্রবাবিলিটি হাই রাদার দ্যান যারা জানে না তাদের থেকে, তাহলে বুঝবে চ্যাট জিপিটি যে এই আনসারটা সত্যি ভুলভাল ছিল, ঠিক আছে। ওকে, তাহলে পুরো এই ক্যালকুলেশনটা কিন্তু তোমারই একটা সিঙ্গেল কোয়েশ্চেনের পেছনে ও করছে। তোমাকে যদি রাস্তায় কেউ একজন জোরে জিজ্ঞেস করে, ধরো রাস্তায় কেউ একজন যাচ্ছিলে, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলে, বললো কি রে কি সাবজেক্ট নিয়েছিস, বললো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে তো মেশিন লার্নিং করছিস, বললে হ্যাঁ করছি। তো বলতো মেশিন লার্নিং কে প্রথম আবিষ্কার করেছিল? তুমি একটা কিছু উত্তর দিয়ে চলে গেলে, তুমি কি চ্যাট জিপিটির মতো করে ভাববে দাদা আপনি আমার আনসারটা দেখে বলুন আমি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি? যদি আপনার মনে হয় আনসারটা ভালো লাগেনি তাহলে বলুন কেন ভালো লাগেনি, করবে এটা? ধরো এই কোয়েশ্চেনটা তোমাকে আরো 10 জন করলো, তার মধ্যে কতজন জেনে করছে না জেনে করছে, এসব ভাববে তুমি? ভাববে। এটাই হচ্ছে কম্পিউটার মানুষের মধ্যে ডিফারেন্স। কারণ মানুষের পক্ষে এত কিছু ভাবা সম্ভব না, সে ফোকাস থাকতে পারবে না। বোরিং জিনিস টোটালি, এই ধরনের ক্যালকুলেশন টোটালি বোরিং। মানুষ সবসময় ইলাস্ট্রেটিভ হতে চায়, এত সাদা কালো জিনিস মানুষের পোষায় না, ঠিক আছে। ওকে, যে কারণে মানুষের দ্বারা এই জিনিসটা সম্ভব না। দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
কিন্তু এই চ্যাট জিপিটি এর কি, এর ভবিষ্যৎ কি, এ কি চায়? এ চায় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরি করতে চায়। হ্যাঁ বলো, কি বলছো বলো। বলছি যে একবার এটাকে ডিসলাইক করো, কোনো একটা রিজন দিয়ে সেম কোশ্চেন আরেকবার করো, দেখি সেম অ্যানসার দেয় না অন্য অ্যানসার দেয়। সেটা ডিপেন্ড করছে কতজন সেম কোয়েশ্চেনে ডিসলাইক দিয়েছে তার উপরে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এই কোয়েশ্চেনে 5000 জন ডিসলাইক দেয়নি, 5 জন ডিসলাইক দিয়েছে, তো ন্যাচারালি যখন নেক্সট টাইম কোয়েশ্চেনটা করা হবে 5000 জন ডিসলাইক দেয়নি, সো ন্যাচারালি ও ডিসলাইক তাকে ইগনোর করবে, ন্যাচারালি তাই তো করা উচিত, তাই নাকি বলো? হ্যাঁ সেটা করা উচিত, কিন্তু কতজন কি দিয়েছে সেটা তো আমরা আগে থেকে জানি না। এইটাও একটা খেলা, এইটাও সঙ্গে সঙ্গে বলো সঙ্গে সঙ্গে রেজাল্ট দেবে না, মানে অ্যান্সারটা তো বদলাবে না, আগে দেখবে যে কতজন কি দিয়েছে তারপরে দেখো বদলাবে অ্যান্সারটা। দেখো এইখানেও আমি একটা জিনিস বলি, তুমি ঠিকই বলেছো যে আগে দেখবে যে কতজন কি দিয়েছে, সেখানে ক্যালকুলেশন করবে, তারপরে ওর আনসারটাকে বদলাবে। কিন্তু এই ক্যালকুলেশনটা করতেও ওর ফ্র্যাকশনাল সেকেন্ডের বেশি টাইম লাগবে না। 1 সেকেন্ডকে যদি 100 দিয়ে ভাগ করো তাকে বলে 1/100, মানে 1/100, এটা একটা ফ্র্যাকশন হলো। যতটা টাইম তার চেয়েও কম টাইম ওর লাগবে ওই ক্যালকুলেশনটা করতে, বিকজ ওখানে একটা অ্যালগরিদম চলছে আবার কোথায়? একটা জায়ান্ট কোয়ান্টাম কম্পিউটারে চলছে। আমার কম্পিউটার তো আমার থেকেও বোধহয় স্লো, ঠিক আছে, কিন্তু যে কম্পিউটারে চলছে সেটা আমাকে কেন, আমার মতো আরো 1 কোটি জনের ব্রেন যদি অ্যাড করা হয়, যতটা ফাস্ট হবে তার থেকেও 1 কোটি গুণ ফাস্ট। সুপার কম্পিউটার, সুপার হলো বাবা কোয়ান্টাম কম্পিউটার, বুঝলে? তো সেই জন্য ওই ক্যালকুলেশনটা করতে হচ্ছে খুব বেশি টাইম লাগবে তা না। আর এই ক্যালকুলেশন গুলো কিভাবে হয় বোঝো কথাটা। ধরো আমি তোমাকে বললাম এখনো পর্যন্ত ধরো 100 জন কোয়েশ্চেনটা করেছিল, সিম্পল আইডিয়া বোঝো, তার মধ্যে 10 জন ডিসলাইক দিয়েছে, তাহলে এই কোয়েশ্চেনটা আনসারটা ভুল হওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি হচ্ছে 0.1, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেনটা আমি করলাম, তাহলে টোটাল কতজন কোয়েশ্চেন করেছে? 101 জন। আমি বললাম না ডিসলাইক দেব না, লাইক ডিসলাইক কিছুই দেব না, কিছুই দিলাম না, তাহলে ডিসলাইক হওয়ার প্রবাবিলিটি কত হলো? আগে প্রবাবিলিটি ছিল 0.1, এখন কিন্তু প্রবাবিলিটিটা কমে গেল। তারপরে ধরো আবার কোয়েশ্চেনটা করা হলো ওকে, তাহলে টোটাল কোয়েশ্চেন করলো 102। যে এখন কোয়েশ্চেন করলো সেও ডিসলাইক দিল না, তাহলে ডিসলাইক হওয়ার প্রবাবিলিটি কিন্তু আরো কমে গেল, মানে আনসারটা ভুল হওয়ার প্রবাবিলিটি আরো কমে গেল। তাহলে এই ক্যালকুলেশনগুলো ইনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে এবং প্রতি মুহূর্তে ক্যালকুলেশন হতে থাকে। এমন নয় যে তুমি ক্যালকুলেশন করে রেখে দিলে সেই ডেটাটা বছরের পর বছর ধরে ইউজ হচ্ছে, বছর তো ছাড়ো 1 সেকেন্ডও সেই ডেটা সেম থাকে না। চ্যাট জিপিটিতে প্রতি সেকেন্ডে কতগুলো সার্চ হচ্ছে সেই নাম্বারটা এতটাই বড় যে এই ডেটাটা কোনোদিন 1 সেকেন্ডেও সেম থাকবে না। বুঝতে পারলে? আইডিয়াটা বুঝতে পারছো এবার? এক্সপোজারটা বুঝতে পারছো? গ্রোথটা বুঝতে পারছো যে কি লেভেলে কাজ করছে? ওকে, আচ্ছা তোমার কাজটা কি এখানে? এবার তোমার কাজটায় আসি, তোমার লাস্ট যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেখানে আসি। তোমার কাজটা বলি, এই যে ধরো এটা একটা চেস খেলা, দাবা খেলা মনে করো, তো দাবা খেলায় তুমি এমন একটা অ্যালগরিদম তৈরি করবে। এই অ্যালগরিদম তৈরি করাটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়, সেটাও কিন্তু যথেষ্ট শিখতে হবে, বুঝতে হবে কিভাবে অ্যালগরিদম তৈরি করতে হয়, তার কিছু ওয়ে আছে, প্রসেস আছে, সেগুলো ধরে ধরে শেখানোর বিষয় আছে, টাইম লাগবে তার জন্য, ঠিক আছে। আপাতত তোমার ভবিষ্যৎটা তোমাকে আমি দেখাচ্ছি, মনে করো না কালকেই করবো, এরকম নয় ব্যাপারটা, ঠিক আছে। উল্লোবাইতে কটক যায় এরকম নয়, ঠিক আছে। চ্যাট মাংনি পার্ট বি এখানে হবে না, ওকে। ইট উইল টেক ভেরি মাচ টাইম, ওকে, বাট তোমার ভবিষ্যৎটা তোমাকে দেখাচ্ছি যে তুমি কি করছো এই সাবজেক্টে, কি করার জন্য এসেছো, হোয়াট ইজ দ্য ফিউচার। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে টু ডিজাইন অ্যান অ্যালগরিদম ফার্স্ট অফ অল, সো দ্যাট কম্পিউটার যদি আমার সাথে খেলে এই গেমটা, আমার মুভ দেখে, আমার মুভ থেকে যে রেজাল্ট আসলো, আমি যে মুভটা দিলাম তার থেকে যে রেজাল্ট আসলো ভালো না খারাপ সেটা দেখে কম্পিউটার যেন শিখতে পারে যে ওই মুভটা সে দেবে কি দেবে না পরের বার, ঠিক আছে, এবং সে যেন সেটাকে মনেও রাখতে পারে এবং ভবিষ্যতে যেন ইউজও করতে পারে। এবার ধরো কম্পিউটার একটা মুভ দিয়েছে, তার এগেইনস্টে আমি একটা মুভ দিয়েছি, ঠিক আছে, তাহলে ওর দেওয়া মুভের এগেইনস্টে আমার দেওয়া মুভটা কতটা অ্যাপ্লিকেবল সেটাও সে কিন্তু শিখবে থ্রু প্রবাবিলিটি, ঠিক আছে।
তাহলে ব্যাপারটা যে এত ইজি নয়, কালকেই শেখা যাবে, চাটমাংনি পাটবিয়া করা যাবে এরকম ব্যাপার নয়, বুঝতেই পেরে গেছো। কারণ এখানে কাজ করবে প্রবাবিলিটি, এখানে কাজ করবে স্ট্যাটিস্টিক্স, এখানে কাজ করবে মেশিন লার্নিং, এখানে কাজ করবে অ্যালগরিদম ফ্লোচার্টস। প্রোগ্রামিংটা লাস্ট স্টেজ, সবকিছু হয়ে গেলে প্রোগ্রামিং, সব রেডি, নাও ডু দ্য প্রোগ্রামিং। প্রোগ্রামিং তো তুমি নিজেও করবে না, ইনফ্যাক্ট তোমার কাজ হচ্ছে ওই অ্যালগরিদম রেডি করে দেওয়া পর্যন্ত, তারপরে প্রোগ্রামারকে দিয়ে দেবে, ভাই তুই কর যা। ঠিক আছে, আমরা যে স্ট্রিমে আছি, উই আর ইন দ্য স্ট্রিম অফ ম্যাথস, আমাদের কাজ অ্যালগরিদম রেডি করা পর্যন্ত, তারপরে প্রোগ্রামার আছে বসে, তাকে দিয়ে দাও। ইনফ্যাক্ট এখন এআই নিজেই প্রোগ্রাম করে, তো তুমি প্রোগ্রামিং বা করবে কেন? এআই কে অ্যালগরিদম দিয়ে দেবে, এআই নিজেই প্রোগ্রাম করবে। সেরকম এআই এসে গেছে যে নিজেই প্রোগ্রাম করতে পারে। ওকে, রেডি? তাহলে এই হচ্ছে এআই এর ফার্স্ট ডেফিনিশন, মানে অ্যাকচুয়ালি এমএল এর ফার্স্ট ডেফিনিশন। এমএল এর ডেফিনিশনটাই দেব। এআই হচ্ছে একটা লার্জ সাবজেক্ট, যেমন ধরো কি বলবো, সায়েন্স, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ম্যাথমেটিক্স, তেমনি আমাদের এআই এর মধ্যে একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং, এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট প্রমিনেন্ট পার্ট। এটা ছাড়া এআই দাঁড়াবে না। ওকে, আচ্ছা, এবার পড়ো তো কোশ্চেনটা। এই কোশ্চেনের কোন আনসারটা সুইটেবল হবে দেখো তো। কোশ্চেনটা পড়ো। ইফ দা চেকার্স প্রোগ্রাম, চেকার্স প্রোগ্রাম মানে দাবা খেলা, ঠিক আছে? ইফ দা চেকার্স প্রোগ্রাম, দাবা খেলার যে প্রোগ্রামটা তুমি তৈরি করছো, ইফ দা চেকার্স প্রোগ্রাম হ্যাড বিন অ্যালাউড টু প্লে অনলি 10 গেমস, ধরো প্রোগ্রামকে অনলি 10টা খেলা খেলতে দিয়েছো, তোমার সাথে খেলছেও 10টা খেলছে শুধু, ঠিক আছে? ইনস্টেড অফ 10s of thousands, মানে হাজার হাজার না খেলে মাত্র 10টা খেলিয়েছো, ঠিক আছে? এগেইনস্ট ইটসেলফ, নিজের সাথেই নিজেকে খেলছে ধরো, ঠিক আছে? A much smaller number of games, অনেক কম খেলা খেলিয়েছো, how would this have affected its performance? তাহলে ওর যে পারফরম্যান্সটা কেমন ভাবে হবে? অপশন হচ্ছে would have made it better, ওকে আরো বেটার তৈরি করবে, would have made it worse, ওকে আরো খারাপ তৈরি করবে। কোনটা হবে? বেটার। কোশ্চেনটা পড়ো। If the checkers program had been allowed to play only 10 games instead of 10 of thousands against itself, মাত্র 10টা খেলেছে, হাজার হাজারের বদলে মাত্র 10টা খেলেছে। A much smaller number of games, মানে অনেক কম গেম খেলেছে। How would this have affected its performance? বেটার হবে না খারাপ করবে? আচ্ছা আচ্ছা, 1000টার বদলে 10টা, তাহলে স্যার মানে কমে যাবে। খারাপ করবে, আরো বেটার নয়, আরো খারাপ খেলবে, তাই তো? ন্যাচারাল ব্যাপার, আমরাও তাই হয়, আমরা যদি কম প্র্যাকটিস করি আমাদের পারফরম্যান্স কম হয়। কিন্তু আমাদের পারফরম্যান্স প্র্যাকটিসের উপর যতটা বাড়ে, মেশিনের পারফরম্যান্স কিন্তু প্র্যাকটিসে অনেক বেশি বাড়বে। কারণ আমরা যতটা মনে রাখতে পারি, আমরা যতটা ধৈর্য রাখতে পারি, আমাদের ক্যাপাসিটি থেকে মেশিনের ক্যাপাসিটি বেশি। প্রথম যখন এআই ডিজাইন করা হয়, সেটা কিন্তু হিউম্যান ব্রেন থেকেই টোটালি ইন্সপায়ার্ড, বাট হিউম্যান ব্রেনের লিমিটেশনস আছে, বিভিন্ন রকমের ঝামেলায় আমরা জড়িয়ে থাকি। হতে পারে সেটা ধরো মেবি পার্সোনাল লাইফ প্রবলেম, মেবি ফাইন্যান্সিয়াল প্রবলেম, মেবি ইকোনমিক প্রবলেম, মেবি ধরো পড়াশোনার চাপ, অনেক রকম জিনিস থাকে মাথার উপর, ঠিক আছে? মেশিনে সেসব চাপ থাকে না। মেশিনকে শুধু তুমি ইলেকট্রিসিটি গুঁজে দাও, মেশিন চলবে, ঠিক আছে? তো সেই কারণে মেশিন অলওয়েজ লার্নস বেটার দ্যান আস। ওকে, so that is why machine learning is so important for us. Ready? চলো এবার আসছি মেশিন লার্নিং অ্যালগরিদমস। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার কাজটা কি বলছিলাম? তোমার কাজ হচ্ছে জাস্ট অ্যালগরিদম রেডি করা। দেখো কদিন পরে তোমার কাজটাও চেঞ্জ হয়ে যাবে। আজ পর্যন্ত তোমার কাজ অ্যালগরিদম রেডি করা। তুমি মেশিনকে এমন একটা অ্যালগরিদম দেবে যাতে মেশিন সেই অ্যালগরিদমের রেসপেক্টে তোমার কাজ থেকে লার্ন করতে পারে যে কি করলে বেটার হয়। ওকে, ঠিক আছে? এই অ্যালগরিদমটা রেডি করে দেওয়াটা তোমার কাজ। কিন্তু মেশিন লার্নিং এ যারা কাজ করছেন, মেশিন লার্নিং সায়েন্টিস্ট বলো, এআই সায়েন্টিস্ট বলো, তাদের ড্রিম প্রজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। মানে হলো মেশিনকে তুমি একটা অ্যালগরিদম রেডি করে দিয়েছো, যেটা তোমার কাজ বলছিলাম, অ্যাকচুয়ালি রেডি করে দিয়েছো। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে মেশিন ওই অ্যালগরিদমের রেসপেক্টে লার্ন করবে ফার্স্ট অফ অল,
বাট লার্ন করার সাথে সাথে তো রেজাল্টও আসছে ওর কাছে। যেমন তুমি ধরো চ্যাটজিপিটিতে একটা কোয়েশ্চেন করেছিলে, তুমি তো সেখানে লাইক ডিসলাইকও করছো, মানে বলছো যে হ্যাঁ ভাই তোমার কোয়েশ্চেনটা ভালো, মানে আনসারটা ভালো, বা তোমার আনসারটা বাজে, আনসারটাকে চেঞ্জ করো। ইভেন দেখবে এখানে একটা রিজেনারেটরও অপশন আছে। এই যে আমি চাইলে আনসারটাকে রিজেনারেট করতে পারি, এটাই ক্লিক করলে দেখো আনসার রিজেনারেট হবে। দেখো আনসারটা রিজেনারেট হচ্ছে, আমি ওটাই ক্লিক করতে নতুন আনসার দিচ্ছে ওর সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো ও তো আমার থেকে শিখতে পাচ্ছে, আমাকে যে শুধু আনসার দিচ্ছে তা নয়, ও কিন্তু আমার থেকেও শিখছে। যে আনসারটা ও দিয়েছে সেটা ভালো না খারাপ সেটা কিন্তু ও আমার থেকে শিখছে। আমি যদি আবার রিজেনারেট করি আবারও আমাকে নতুন আনসার দেবে। তাহলে এই যে ও শিখলো, ও তো নিজের অ্যালগরিদমটাকেও ইমপ্রুভ করতে পারে। ও যেমন আনসারটাকে ইমপ্রুভ করছে, যে অ্যালগরিদম ওকে চালাচ্ছে, আমার দেওয়া যে অ্যালগরিদম ওকে চালাচ্ছে, সেই অ্যালগরিদমও তো ইমপ্রুভ করবে একটা সময় এসে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং সায়েন্টিস্টদের ড্রিম প্রজেক্ট। আমি জানি না এটা 50 বছরে আসবে কি 500 বছরে আসবে, এটা বলা মুশকিল, বাট একদিন না একদিন আসবে, আমরা সবাই এটাই আশা করি। এবং সেদিন আমাদের রোলটাও কি হবে আমরা জানি না, আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, কারণ সবই তো মেশিন শিখে যাবে। আজকে আমাদের কাজটা কি, আজকে মেশিন সবকিছু করছে, ইভেন একটা ডাক্তারেরও কাজ নেই আজকে। সত্যি কথা বলতে গেলে অ্যাডভান্সড কান্ট্রিতে ডক্টর যে প্রফেশনটা, সেটাও আস্তে 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 একটা কোণঠাসা প্রফেশনে চলে যাচ্ছে। কেন? কারণ তোমার এক্সরে রিপোর্ট দেখে তো মেশিন বলে দিচ্ছে যে ভাই তোমার ফ্র্যাকচার নেই, তোমার মেডিসিনের দরকার, এই মেডিসিনের দরকার, অল্প করে মেডিসিন খাও সেরে যাবে, বা তোমার ফ্র্যাকচার আছে, এই জায়গায় ফ্র্যাকচার আছে, এটা করো, করলে সেরে যাবে। তো সেখানে যে হাইলি কোয়ালিফাইড ডক্টর, তার দরকারও পড়ছে না। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো অনেক প্রফেশনকে মেশিন লার্নিং রিপ্লেস করে দিয়েছে। আগে আমরা ভাবতাম যে অটো পাইলট গাড়ি আসলে ড্রাইভারদের চাকরি চলে যাবে, এখন তো ডাক্তারদেরও চাকরি চলে যাবে। ওয়াটসন বলে আইবিএম বলে কোম্পানি আছে একটা, যে ওয়াটসন বলে একটা সফটওয়্যার তৈরি করেছে, আজকে নয় আজ থেকে 25 বছর আগে। যার এবিলিটি আছে সে কিন্তু কোর্টে গিয়ে উকিলের জায়গায় প্লিড করতে পারে, এবং শুধু পারে না, সাংঘাতিক ভালো পারে। কিন্তু সমস্যা কি জানো, আইবিএম এর ওয়াটসনকে হায়ার করা ইন্ডিয়ার সবচেয়ে বড় দামি উকিলকে হায়ার করা 10 গুণেরও বেশি। মানে ইন্ডিয়াতে সবচেয়ে দামি উকিল যদি একটা প্লিডিং এ 25 লাখ টাকা ফিস নেয়, তাহলে ওয়াটসন একটা প্লিডিং এ 25 কোটি টাকারও বেশি ফিস নেবে। ঠিক আছে, বিকজ আইবিএম এর কাছে শুধুমাত্র আছে, সো আইবিএম ওটাকে কস্টলি করেছে ইচ্ছা করে, অ্যাভেলেবল করিয়ে তো কোনো লাভ নেই। যত প্রাইস আসবে তত আইবিএম এর রেভিনিউ বাড়বে, তত বেটার বানাতে পারবে ও। সিম্পল জিনিস। ঠিক আছে, সো এই হচ্ছে পৃথিবীর গন্তব্য, পৃথিবী এইদিকে যাচ্ছে। আজ পর্যন্ত আমরা জানি যে আইবিএম এর কাজ ছিল ওয়াটসনের জন্য একটা অ্যালগরিদম ডিজাইন করা। এবার ওয়াটসন যখন শিখে যাবে যে কিভাবে ওই অ্যালগরিদমটাকে আরো বেটার বানাতে হয়, তখন আইবিএম এর কাজ কি আইবিএম নিজেই জানে না। আমাদেরও অবস্থাটা সেটাই হয়তো হবে, বাট এতটাও নিরাশ হয়ে লাভ নেই, বিকজ সেটা আস্তে আস্তে মোটামুটি 200-500 বছরের ব্যাপার, 1-2 দিনের ব্যাপার না। ততদিনে আমি তুমি ছবি। ঠিক আছে, সুতরাং অত নিরাশ হয়ে লাভ নেই। আমাদের লাইফটা আমরা এআই ডিজাইন করে কাটিয়ে দেবো, বুঝতে পারলাম? আমাদের লাইফটা আমরা এআই ডিজাইন করে কাটিয়ে দেবো। এআই ডিজাইন মানে কি, এআই এর জন্য অ্যালগরিদম ডিজাইন করে আমাদের কাজ শেষ হয়ে যাবে। 50-60 বছরের মধ্যে ওর সেই ক্ষমতাটা হয়তো আসবে না, হয়তো এসে যেতেও পারে, বলা যায় না। ঠিক আছে, চল। আচ্ছা, মেশিন লার্নিং অ্যালগরিদম 2 ধরনের হয় বেসিক্যালি, একটা হচ্ছে সুপারভাইজড আর একটা হচ্ছে আনসুপারভাইজড। সুপারভাইজড আনসুপারভাইজড এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। সুপারভাইজড মানে হলো ওর কাছে অলরেডি ডেটা দেওয়া আছে। ফর এক্সাম্পল, ধরো বললাম যে ওর কাছে ইনপুট দেওয়া আছে, ও জানে সেই ইনপুটটা অ্যাকচুয়ালি কি আউটপুট দেয়। ধরো তুমি একটা বাড়ি কিনবে, বোঝো কথাটা ভালো করে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা বাড়ি কিনবে, তো তোমাকে একটা বাড়িতে যা দাম বলা হবে তুমি দিয়ে দেবে? তা নিশ্চয়ই নয়। কেউ ধরো বললো যে এই বাড়িটার দাম হচ্ছে এক্স অ্যামাউন্ট বা ওয়াই অ্যামাউন্ট, যা বলবে তাই দিয়ে দেবে? তা কখনো হয়? তো তোমার নিশ্চয়ই একটা জাজমেন্ট থাকবে, যে এরিয়াতে আমি বাড়িটা কিনছি সেই এরিয়াতে এই স্কোয়ার ফিটে কি দাম আসে, এই ইন্টেরিয়র ডিজাইন থাকলে কি দাম আসে, এই কোয়ালিটি মেটেরিয়াল ইউজ হলে কি দাম আসে, এত ফ্লোর হলে কি দাম আসে, ডিজাইন এত তো আইডিয়া তো থাকবে। সেই আইডিয়াটা কোথা থেকে আসবে? সেই আইডিয়াটা একটা র্যান্ডম মানুষের কোথা থেকে আসবে? মেশিন লার্নিং এখানে কিভাবে হেল্প করতে পারে দেখো। ধরো আমরা বললাম
যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে 500 স্কয়ার ফিটের বাড়ির দাম হচ্ছে, ধরো বললাম আমি 100, মানে মোটামুটি আমি এটা মিলিয়নে রেখেছি, জাস্ট ইমাজিন, ঠিক আছে, এটা কিছু নয়, জাস্ট এটা ইমাজিনেশন, ঠিক আছে। ধরো 500 স্কয়ার ফিটের বাড়ির দাম হচ্ছে 100 মিলিয়ন, ওকে। 1000 স্কয়ার ফিটের 200 মিলিয়ন, 1500 স্কয়ার ফিটে 300 মিলিয়ন, 2000 স্কয়ার ফিটে 400 মিলিয়ন। এইভাবে আমি কিছু ডিজাইন রেখেছি, মানে এইভাবে কিছু ডেটা রেখেছি। এবার এটা আমি জানলাম কি করে? অলরেডি যে বাড়িগুলো সেল হয়েছে রিসেন্ট টাইমে সেম এরিয়াতে, তাদের থেকে জেনেছি যে এই বাড়িগুলো সেল হয়েছে যে 500 স্কয়ার ফিটে 100 মিলিয়ন নিয়েছে, বা ধরো 98 মিলিয়ন নিয়েছে, ধরো 600 স্কয়ার ফিটে 130 মিলিয়ন নিয়েছে, 1000 স্কয়ার ফিটে ধরো 200 মিলিয়ন নিয়েছে, এরকম কিছু ডেটা আছে আমার কাছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আমি যে বাড়িটা কিনতে চাই সেটা 500 নয়, 1000 নয়, সেটা হচ্ছে 750 স্কয়ার ফিট, 750 স্কয়ার ফিট। তাহলে আমি কত টাকা দেব? এবার সবার প্রথমে কাজটা হচ্ছে যে ডেটাগুলো আছে সেগুলো দিয়ে আমি একটা স্ট্রেট লাইন পাস করতে পারি, কিন্তু সবসময় যে স্ট্রেট লাইন সুন্দর করে পাস করবে তা নয়। যেমন তুমি ছোটবেলায় গ্রাফ ড্র করতে, এই পয়েন্টগুলো দিয়ে কিভাবে গ্রাফ ড্র করা হয়। এবার যে সবসময় স্ট্রেট লাইনটাই বেস্ট ফিটিং কার্ভ হবে তা তো নয়, অনেক সময় একটা কার্ভও যেতে পারে, ফর এক্সাম্পল প্যারাবোলাও যেতে পারে, সেটাও বেস্ট ফিটিং হতে পারে, ফর এক্সাম্পল ইলিপ্টিক কার্ভও যেতে পারে, সেটাও বেস্ট ফিটিং হতে পারে। তো আমার কাজ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স, অ্যাজ এ স্টুডেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ফার্স্টে একটা বেস্ট ফিটিং কার্ভ তৈরি করা। কিন্তু এই যে বেস্ট ফিটিং কার্ভ তৈরি করছি এটাকেই বলে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং মানে কি? আমার কাছে কিছু ইনফরমেশন আছে যে এরকম এরিয়া হলে দাম এরকম হয়, এরকম এরিয়া হলে দাম এরকম হয়, সেই অনুযায়ী আমি একটা কার্ভ পাস করাচ্ছি যে মোটামুটি ওই দামগুলোকে বেস্ট ফিট করছে, মানে ওই দামগুলো যার একদম ক্লোজ, তার থেকে ভালো ফিটিং যেন না হয়, দ্য বেস্ট ফিটিং, ঠিক আছে। কিন্তু এখানেও চলে আসে স্ট্যাটিস্টিক্সের খেলা। কোনটা বেস্ট ফিটিং হবে সেটাও ডিটারমাইন করে দেয় স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস। কিছু হাইপোথেসিস আছে যার দ্বারা টেস্ট করে আমরা দেখি যে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট ফিটিং হবে, ঠিক আছে। তারপরে আমরা ডিসিশন নিই যে তাহলে এই কার্ভটা অ্যাপ্লাই করা যেতে পারে, ওকে। ধরো আমি বললাম যে তুমি প্যারাবোলিক কার্ভ অ্যাপ্লাই করো, এটাই বেস্ট ফিটিং হবে। তাহলে প্যারাবোলিক কার্ভ তৈরি করলাম, তারপরে ওই 750 স্কয়ার ফুটে প্যারাবোলিক কার্ভের হাইট মেজার করলাম। ফর এক্সাম্পল ধরো সেটা আমাকে 200 মিলিয়ন দিয়েছে, তার মানে আমার বাড়ির দাম হবে 200 মিলিয়ন। বুঝা গেল? দিস ইজ কল্ড সুপারভাইজড লার্নিং, ওকে। ব্যাস, আজকে আমি এই পর্যন্তই রাখছি, জাস্ট আমি ইন্ট্রোডাকশনটা দিলাম। কালকে আবার তোমাদের ক্লাস হবে, টাইম তোমাদের যেটা দেওয়া আছে 5 PM সেই টাইমে হবে, রেডি থেকো। জানি না সাবজেক্টটা কতটা এনজয় করলে, তোমরাই বলতে পারবে সাবজেক্টটা এনজয়েবল কিনা, যা বা কতটা কি শিখতে পারছো। সবে তো শুরুর দিকে আছো, জাস্ট এখনো পর্যন্ত তোমাকে ইনফরমেশন দেওয়া চলছে, কারণ ন্যাচারালি এই ধরনের জিনিস তোমাদের কাছে নতুন, এবং জিনিসগুলোকে ভাবতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, যে কিভাবে ভাববো জিনিসটাকে, কারণ সমস্ত ইনফরমেশন তো তোমার কাছে থাকবেও না সবসময়। তো আস্তে আস্তে স্টেজ ওয়াইজ শিখবে, এরকম নয় যে কালকেই তুমি শিখে যাবে অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে হয়। কারণ তুমি এক্ষুনি শুনলে আমার থেকে যে এই কার্ভটা ফিট করতে গেলেও সলিড স্ট্যাটিস্টিক্স লাগে, ঠিক আছে। এই কার্ভটা ফিট করতে গেলেও স্ট্যাটিস্টিক্স লাগে, এবং যতক্ষণ না কার্ভ ফিটিং করতে পারছো ততক্ষণ তুমি অ্যালগরিদমকে ডিজাইন করবে কি করে, ঠিক আছে। সো সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ উঠবে, ওকে। বলো সাবজেক্টটা কি বোঝা গেছে? সাবজেক্টটা কি ইন্টারেস্টিং লাগছে? বলো। বলো বলো বলো, তোমাদের মতামত দাও একটু, শুধু হ্যাঁ নাতে চলবে না, একটু ভালো করে বলো জিনিসপত্রগুলো, কি বুঝলে কি বুঝলে না, কোনো প্রশ্ন থাকলে করো, বলো। আমি একটু ইউজ করছিলাম যে চ্যাটজিপিটি, আমি ওখানে দেখছিলাম যে প্রপার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বা আপকামিং এগুলো মানে যেভাবে মানুষ যেভাবে বলে সেইভাবে তো বলতে পারছে না চ্যাটজিপিটি। দেখো চ্যাটজিপিটি কতটা পারবে আর কতটা পারবে না সেটা টোটালি ডিপেন্ড করবে ওর অ্যালগরিদমের উপরে। ওর অ্যালগরিদমটা যেরকম ভাবে তৈরি হয়েছে সেই অনুযায়ী ও তোমাকে আনসার দেবে, বুঝতে পারলে? এবার মানুষ যেভাবে বলে সেই অনুযায়ী যদি ওর অ্যালগরিদম ডিজাইন করা থাকে তাহলে ও দেবে, আর যদি না থাকে তাহলে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপকামিং অ্যালগরিদম, আপকামিং চ্যাটজিপিটি মানে আপডেট, চ্যাটজিপিটি যখন আপডেট হয়ে যাবে তারপর থেকে চ্যাটজিপিটি সব প্রেডিকশন বা যেমন মানুষ বলে এইভাবে বলতে পারবে। চ্যাটজিপিটি অলরেডি ধরো কোন ভার্সন চলছে তুমি যদি দেখো, দেখো
তোমাকে দেখাই কোন ভার্সন চলছে। দেখো ChatGPT অলরেডি 4.0 চলছে, আগে কোনটা চলতো 3.5। 4.0টাও কিন্তু ফ্রি ভার্সন চলছে। তুমি যদি পেড ভার্সন ইউজ করো, সাবস্ক্রিপশন নিয়ে করো, তাহলে 5 ভার্সন চলে এসেছে। কিন্তু 5 ভার্সন তো আমাকে দেবে না, কারণ আমি সাবস্ক্রিপশন নিইনি, সুতরাং আমাকে ফ্রি ভার্সন দিয়েছে। বুঝতে পারলে? এবার তুমি যেটা চাইছো মেবি হয়তো ওটা পেড ভার্সনে আছে, বা হয়তো এই পেড ভার্সনেও নেই, হয়তো তারপরের ভার্সনে আসবে। কারণ একটা কথা বুঝো, যখন ChatGPT 3টা ফ্রি ছিল তখন কিন্তু 4টা পেড ছিল, ঠিক আছে? আজকে 4টা ফ্রি করে দিয়েছে কারণ 5টা পেড। ব্যাপারটা বুঝছো? তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যখন ChatGPT 4টা পেড ছিল তখন তো 3টা ফ্রি ছিল, তো সেই 4টা আজকে তুমি যেটা ফ্রিতে ইউজ করছো সেটাও যদি তোমাকে তোমার এই প্রেডিকশন, যেটা স্টক প্রেডিকশন বলছো, সেই স্টক প্রেডিকশনের অ্যাকিউরেট আনসার না দিতে পারে, তো ভবিষ্যতে দেবে কি না দেবে সেটা আমি কি করে বলবো তোমাকে, বলো তো? বলো, এটা কি বলা সম্ভব কারোর পক্ষে যে দিতে পারবে কি পারবে না? মানে ধরো আমি তোমায় বললাম রিম্যান হাইপোথিসিস কি প্রুফ করা সম্ভব হবে ভবিষ্যতে? সেটা ডিপেন্ড করছে তো যারা প্রুফ করছে তাদের উপরে। তারা প্রুফ করতে পারবে কি পারবে না সেটা সম্পূর্ণ তাদের ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে, তারা কতটা খাটছে তার উপর ডিপেন্ড করছে। এমন নয় যে যে কেউ এসে প্রুফ করে দেবে। ChatGPT যারা তৈরি করছে তাদের উপর ডিপেন্ড করছে তারা পারবে কি পারবে না। তুমি তাহলে ওই যে ম্যাথু স্যামুয়েল যিনি আছেন ChatGPT এর এই মুহূর্তে হেড, তাকে টেক্সট করো, তাকে একটা টুইট করো, করে জিজ্ঞেস করো যে দাদা আপনার দ্বারা হবে কি হবে না, বলো, দেখো কি রিপ্লাই দেয়। বুঝলে? যে রিপ্লাইটা দেবে সেটা খারাপই দেবে, ভালো দেবে না, খারাপ দেবে না। তুমি দেখো না, করে দেখো না, একটা টুইট করে দেখো না কি বলে। ম্যাথু স্যামুয়েলকে একটা টুইট করো, বলো যে এটা হবে কি হবে না কামিং ChatGPT তে, দেখো কি রিপ্লাই দেয়। কারণ ওই তো তৈরি করছে, ওরাই তো তৈরি করছে, ওরই তো টিম তৈরি করছে, ব্যাকড বাই মাইক্রোসফট। ঠিক আছে, এইগুলো ব্যাপার। বলো, আর কারোর কোনো প্রশ্ন নেই তো? ব্যাস, তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এই ব্যাপারগুলোকে নিয়ে। জাস্ট আমি কয়েকটা এক্সাম্পলস দিয়েছি, কিছুটা ঢুকেছি ভেতরে, খুব বেশি ভেতরে ঢুকতে পারিনি, জাস্ট সুপারভাইজ লার্নিং পড়া শুরু করেছি। এটা কোথায় আছে সিলেবাসে জাস্ট একটু গ্লিমস দিয়ে দিই। তোমার সিলেবাসে ইউনিট 2 এর মধ্যে এটা পাবে। আমি তোমাকে কোনো বই অ্যাজ সাচ রেকমেন্ড করব না, কারণ সত্যি কথা বলতে গেলে সিলেবাসের কোনো ভালো বই নেই। একটা বই বেরিয়েছে, সেই বইটাও আমি কখনো রেকমেন্ড করব না, ঠিক আছে? মানে আমার রেকমেন্ডেশনে আসবে না, বুঝতে পারলে? এবার তুমি কিনতে পারো, নাও কিনতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, ঠিক আছে? মানে কেন দাদা বইতে কি প্রবলেম হয়েছে? কিছু প্রবলেম মানে ধরো তোমাকে একটা ওষুধ ডাক্তার রেকমেন্ড করবে, তো ওষুধটা যদি তোমার ভালো না হয় তা ডাক্তার কেন রেকমেন্ড করবে? ওষুধে কি প্রবলেম হয়েছে তুমি ডাক্তারকে জিজ্ঞেস করলে, কেন ডাক্তার ওষুধের কি প্রবলেম, এর কি উত্তর হয় বলো? না, আমি বলতে চাই তুমি তো তাহলে বইটা রিড করেছো, মানে তুমি জানো তো বইটা আমার পছন্দ হয়নি ডেফিনেটলি, সেই জন্যই আমি তোমাকে দিচ্ছি না। আমার মনে হয়নি নট আপ টু দ্য মার্ক, ভালো নয়, সেই জন্য তোমাকে দিচ্ছি না, বুঝতে পারলে? তো এই সাবজেক্টে অ্যাজ সাচ সেই মুহূর্তে এই মুহূর্তে তোমার সিলেবাস ফলোড বই কিছু তুমি পাবে না, ঠিক আছে? যেটা আছে ভালো নয়, সেই জন্য তোমাকে আমি দিচ্ছি না। একটাই বেরিয়েছে লাস্ট 5-6 মাস বা 4 মাসের মধ্যে বেরিয়েছে। আমি তোমাকে বলেও দিতে পারি, হাওড়ায় প্রভু জগৎবন্ধু কলেজ বলে একটা কলেজ আছে, সেখানে 5-6 জনের একটা গ্রুপ মিলে বার করেছে বইটা, ঠিক আছে? এবং বইটা অ্যাকচুয়ালি কি বলবো তোমাদের, আমি কি বা বলবো, আসলে অনেক বললে অনেক কিছু বলতে হয়, ঠিক আছে? সব কিছু তো বলা যায় না, সেই জন্য বলতে পারছি, ঠিক আছে? কিভাবে বেরিয়েছে, কারা বার করেছে, কিভাবে সেইটা বইটা লেখা হয়েছে, সব কিছুই জানি। তার প্রচুর হিস্ট্রি আছে এবং হিস্ট্রিটা ব্ল্যাক, ঠিক আছে? এবং বইয়ের কোয়ালিটিও ভালো নয়। এত কিছু ব্ল্যাক করার পরে যদি কোয়ালিটিও ভালো না আসে তাহলে কি লাভ হলো, ঠিক আছে? সেই জন্য আমি রেকমেন্ড করছি না, বুঝলে? নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? সেই জন্য রেকমেন্ড করছি না। তবে একটা জিনিস বলতে পারি, তুমি যে নোটস পাবে সেটা তোমার জন্য যথেষ্ট, নোটসটাকে ফলো করবে, যথেষ্ট। তোমাকে তো আমি স্লাইড ধরেই পড়াচ্ছি, তো আশা করি বুঝতেই পারছো যে টোটালটা অলরেডি নোটেড, ঠিক আছে? সুতরাং তোমার অসুবিধা হবে না। এইটাই তোমার নোট, জাস্ট ফলো করলেই তোমার কাজ শেষ। ওকে, বোঝা গেল?
তাহলে কি শেষ করা যাক আজকে? বলো, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। সৌরিমা বলো। না, কোনো প্রশ্ন নেই। বাস ঠিক আছে, তাহলে চলো আজকে এতটাই, কথা হচ্ছে পরের ক্লাসে। হ্যাঁ বলো বলো। বলছি চ্যাট জিপিটি কে যদি ওর অ্যালগরিদম জিজ্ঞাসা করে ও কি লিখে দেবে? চ্যাট জিপিটি কে ওর অ্যালগরিদম জিজ্ঞেস করলে দেখো অ্যালগরিদম অনেক রকম হয়, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা প্রাইভেট অ্যালগরিদম। তো আমার মনে হয় না চ্যাট জিপিটি ওর অ্যালগরিদম লিখবে বলে, ট্রাই করে দেখতে পারো। ইভেন হোয়াই অনলি চ্যাট জিপিটি? তুমি শুধু চ্যাট জিপিটির পেছনে কেন পড়ে রয়েছো? তোমার গুগল বার্ড আছে, তোমার সিরি আছে, এটা কি কম যায়? বাইডু আছে, বাইডু বিশাল বিখ্যাত এআই এখন। বাইডু মেড ইন চায়না যদিও, বাট বেশ নাম করা এআই, ওয়ার্ল্ডের টপ এআই গুলোর মধ্যে একটা বাইডু, ঠিক আছে? গুগলও এখনো বাইডু। কোপাইলট, হ্যাঁ বলো। বলছি কোপাইলট, কোপাইলট হ্যাঁ ভালো, অবভিয়াসলি ভালো, সবাই ভালো, ডিপেন্ড করছে সে কতটা ইভলভ করতে পারছে তার উপরে, ঠিক আছে? প্রচুর এআই এসে গেছে, প্রচুর এআই এসে গেছে, কম নয়, সংখ্যাটা রীতিমতো বড়, ঠিক আছে? তবে একটা জিনিস আমি বলি, এআই ছাড়া ফিউচারে আর কিছু থাকবে না, পুরোটাই এআই ক্যাপচার করে নেবে, ঠিক আছে? পুরোটাই, এভরিথিং। তোমাকে তো আমি বলছি মেডিকেল ফিল্ড পর্যন্ত ক্যাপচার করে নিয়েছে, তো তোমার কি মনে হয় আর কি বাকি থাকলো বলো? আর কি বাকি থাকলো? মেডিকেল ফিল্ড ক্যাপচার করে নিয়েছে, মানে অ্যাডভোকেট যেটাকে বলে, উকিল যেটাকে বলে, সেটা ক্যাপচার করে নিয়েছে, তো আর কি বাকি থাকলো? মেশিন তো অলরেডি ক্যাপচার করে নিয়েছে। মেশিনারি যে গাড়ি তৈরি হয়, ভক্সওয়াগন যখন গাড়ি তৈরি করে, গাড়িগুলো কিন্তু এআই দিয়েই তৈরি করে, মানে মেশিনগুলো যেগুলো মেশিন অপারেট হয় সেগুলো অটোমেটিকই অপারেট হয়। আরে আমাদের টাটা পর্যন্ত ইউজ করে, তুমি ভক্সওয়াগন ছাড়ো, ঠিক আছে? তো এআই ছাড়া থাকবে না কিছু, ওকে? কদিন পরে টোটালটাই কন্ট্রোল বাই এআই হয়ে যাবে। হ্যাঁ একটা জিনিস ঠিক, এগুলো কিন্তু স্টেজেও আসে, পার স্টেজ আসে। তুমি দেখে থাকবে যে কদিন আগে একটা ডেলিভারি অর্গানাইজেশন, যারা আর কি ধরো ফর এক্সাম্পল সুইগি, ইনস্টামার্ট, বা ধরো যারা আর কি গ্রসারি ডেলিভারি করে বা জিনিসপত্র ডেলিভারি করে, এরাও রোবট দিয়ে ডেলিভারি করাচ্ছিল, মানে ড্রোন দিয়ে, অ্যাকচুয়ালি ড্রোন দিয়ে ডেলিভারি করাচ্ছিল। তো এদের মডেলটাও অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে, অনেক জায়গায় সাকসেসফুল হয়নি, এর উপরে কাজ চলছে। বলা এইভাবে তো যায় না। বলো আমার একটা কথা বলো, তুমি একটা কথা বলো, এই যে আমাকে প্রিয়জিৎ জিজ্ঞাসা করছিলে, প্রিয়জিৎ আমাকে বলো, তুমি পরের সেমিস্টারে ম্যাথসে ফুল মার্কস স্কোর করতে পারবে তো? বলো। তুমি কামিং সেমিস্টারে ম্যাথসে 100% স্কোর করতে পারবে তো? 100%? এটা তো দাদা আমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। এখন যে প্রিপারেশনের উপরেও ডিপেন্ড করে না, প্রিপারেশনের উপরেও ডিপেন্ড করে না শুধুমাত্র, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রিপারেশন, সেই দিনে তোমার মুড, সেই দিনে সিচুয়েশন, সেই দিনে ধরো তোমার বৃষ্টি হলো, পৌঁছাতে লেট হয়ে গেল, তো কি করে তুমি 100% আনসার করবে বলো? অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ধরো এক্সাম হলে অনেক সময় আমি স্টুডেন্টদের থেকে কমপ্লেন শুনি, তো এক্সাম হলে টিচাররা কি করছে, গল্প করছে, স্টুডেন্টরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তো কি করে তুমি 100% আনসার করবে ডিস্ট্রাকশনের মধ্যে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটাই বক্তব্য। এই যে তুমি আজকে জিজ্ঞেস করছো চ্যাট জিপিটি ভবিষ্যতে এই আনসারটা দিতে পারবে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন তুমি এটা বোঝো যে তোমার প্রিপারেশনের উপর শুধু ডিপেন্ড করে কি, বলো? তোমার শুধু প্রিপারেশনের উপর ডিপেন্ড করে যে তুমি 100% আনসার করতে পারবে কিনা, বলো? তুমি যে ফ্যাক্টরগুলো বললে সেটা একটা সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি চ্যাট জিপিটির তো এরকম কোনো ব্যাপার নেই যে তার সামনে যদি আমি গল্প করি সে ফোকাস করতে পারবে না। সেটা যেমন ব্যাপার নেই, কিন্তু এটা তো আছে যে তার কাছে যে অ্যাভেলেবল ডেটা আছে তার উপরই সে কাজ করছে। যদি ঠিকঠাক ডেটাই না থাকে তাহলে কাজ করবে কিসের উপরে? মানে ধরো যে ডেটাগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে সেই ডেটাগুলোকে তো অথেন্টিক হতে হবে। মানে ধরো এই যে তুমি বলছো প্রেডিকশন, স্টক প্রেডিকশন, তো স্টক প্রেডিকশনের জন্য যদি কোনো অথেন্টিক ফর্মুলা না থাকে মার্কেটে অ্যাভেলেবল, তো চ্যাট জিপিটি কার থেকে লার্ন করবে? চ্যাট জিপিটি তো একটা লার্নিং অ্যালগরিদম চালাচ্ছে, সে তো ইনভেন্ট করছে না। ডিফারেন্সটা বোঝো। তুমি স্টক প্রেডিকশনের একটা অ্যালগরিদম ইনভেন্ট করতে পারো, কিন্তু চ্যাট জিপিটি কি করছে? লার্নিং অ্যালগরিদম লাগাচ্ছে, মানে ও শিখছে কারোর থেকে। তো শেখার মতো তো কিছু একটা থাকতে হবে ইনফরমেশন, সেটা যদি না থাকে ও কার থেকে শিখবে? না, ডেইলি ওপেন হাই ডেটাগুলোকে তো অ্যানালিসিস করে বলতে পারে, তো সেটা কি 100% কারেক্ট হয়? না
যেটা ডেইলি ওটা প্রোভাইড করে দেয় সেটা তো পেয়ে যাবে না ChatGPT। আমি বলছি সেখান থেকে যে প্রেডিকশনটা হয়, মানুষজন যে প্রেডিকশনটা করে সেটা দেখেই তো শিখবে। চ্যাট জিপিটি তো কিভাবে প্রেডিক্ট করতে হয় জানে না, কথাটা বুঝতে পারছো? চ্যাট জিপিটি কি জানে যে কিভাবে প্রেডিক্ট করতে হয়? যে প্রেডিকশনগুলো লোকজন করে সেটা থেকেই তো শিখবে, যে ফর্মুলা লাগিয়ে প্রেডিকশন হয় সেটা থেকেই তো শিখবে। বলো ফর্মুলাটা কোথায় পাবে সে? তার কাছে ফর্মুলা থাকলে সেই ফর্মুলা থেকে তো সে প্রেডিক্ট করবে। তো সেই ফর্মুলাই যদি না থাকে তাহলে প্রেডিক্ট করবে কোথা থেকে? জিম সিমন্স যদি নিজের ফর্মুলাটা মার্কেটে না দিয়ে থাকে তাহলে চ্যাট জিপিটি পাবে কোথায় সেই ফর্মুলা? বুঝতে পারছো? এই হলো কথা। চলো আজকে এতটাই, কথা হচ্ছে পরের ক্লাসে। তোমরা জিনিসটা দেখে আসো একবার, আমি নোটটা দিয়ে দিচ্ছি আজকে রাতেই, তারপরে নেক্সট ক্লাসে কথা হবে। যতটা পড়িয়েছি ততটা নোট দেবো। এটা অ্যাকচুয়ালি একটা লম্বা নোট, পুরোটা তো এখন আমি দেবো না, যতটা হবে স্টেজ ওয়াইজ তোমাকে দেবো। ঠিক আছে, চলো টাটা।